হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2024 ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ তোমরা যারা আইসিএসসি 2024 ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য। তোমাদের পাঠ্য বিষয় হিসাবে গদ্য, পদ্য, একটা নভেল এবং একটা ড্রামা, এই চারটে বই আছে এবং সেই চারটে বইয়ের মধ্যে যে কোনো দুটো বই তোমাদের চুজ করতে হবে। সেই দুটো বই থেকে যে কোনো চারটে প্রশ্নোত্তর লিখতে হবে, সেটা তোমরা এতদিনে জেনে গেছো। আজকের ভিডিওতে তোমরা যে বিষয়টা পাবে সেটা হচ্ছে তোমাদের সংকলিতা বইয়ের 7টা ইম্পর্টেন্ট স্টোরির একটা কমপ্লিট রিভিশন। আমি বলবো তোমরা সময় পেলে বারে বারে এই রিভিশন ভিডিওটা দেখো, এবং যদি এই রিভিশন ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো তাহলে সমস্ত গদ্যের একটা কমপ্লিট নলেজ তোমাদের যেমন হয়ে যাবে, সেই সঙ্গে প্রত্যেকটা গদ্য থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো থাকে, অর্থাৎ যে ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে মূলত প্রশ্ন হয়, সেই ইম্পর্টেন্ট লাইনগুলোও আমি তোমাদের বলে দেবো, যার ফলে সেই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা কখনোই মিস করবে না। তাহলে বেশি দেরি আর করব না, কারণ তোমরা সবাই ব্যস্ত, তোমাদের সবার এক্সাম চলছে আমি জানি, এবং আমি বারবার বলছি এই ভিডিওটা তোমরা সময় পেলেই মাঝে মাঝে দেখে নিও, আর এক্সামের আগে দু একবার তো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের গদ্যের একটা সম্পূর্ণ রিভিশন অবশ্যই হয়ে যাবে। আমরা প্রথমেই আসব সংকলিতার যে প্রথম গল্প, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি, যেটা 2024 তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্টোরি। এই গল্পটা তোমরা আগে অনেকবার পড়েছো, আমার কাছ থেকে এক্সপ্লানেশন ভিডিও পেয়েছো। আমি আজকে খুব সংক্ষেপে এই গল্পটা বলে দিচ্ছি। প্রথমে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। এই গল্পটার যে বিষয়, সেই বিষয়ের প্রধান চরিত্র হচ্ছে আশু। গল্পটা একজন গল্পকথকের মুখে লেখক বলিয়েছেন, এবং সেই গল্পকথক গল্প অনুযায়ী আমরা বুঝতেই পারছি আশুরই ক্লাসে পড়তো। এই গল্পের মূল বিষয় ঘনীভূত হয়েছে কোনো একটি বিদ্যালয়ের, মানে আশুর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর 2য় বিভাগের ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের মধ্যে দিয়ে। আমরা এই গল্পের মধ্যে পেয়েছি মূল চরিত্র হিসাবে আশুকে, এবং সেই তৃতীয় শ্রেণীর 2য় বিভাগের যে শিক্ষক শিবনাথ পণ্ডিতকে। এই দুই চরিত্র এই গল্পের মূল চরিত্র। এবার প্রথমেই আসবো শিবনাথ পণ্ডিত, তার চরিত্রের বিষয়ে। প্রথমেই বলবো শিবনাথ পণ্ডিতের যে চেহারা, গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি ছোট, এটা তোমরা অবশ্যই মনে রাখবে, তার চেহারার বর্ণনা। এবার আসবো তার যে স্বভাব। এই শিবনাথ পণ্ডিতের মুখের ভাষা ছিল অত্যন্ত বর্বর, ইতর গোছের। তিনি যখন তখন ছাত্রদের মারধর করতেন, খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, এবং ছাত্ররা তার নাম শুনলেই কেঁপে উঠত, অন্তরাত্মা তাদের কেঁপে উঠত বলা যায়। সেই শিবনাথ পণ্ডিত মনে করতেন যে এই বর্তমানে, মানে তৎকালীন সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, সেখানে দেবতা এবং যে মানুষ, সেই সম্পর্ক আর নেই। কারণ আরও আগে যে সম্পর্ক ছিল শিক্ষকের, সেখানে শিক্ষককে ছাত্ররা দেবতা জ্ঞানে পুজো করত, কিন্তু এখন আর দেবতা জ্ঞানে পুজো করে না। এবং তিনি সেই ছাত্রদের শুধু যে ইতর ভাষায় গালিগালাজ করতেন তা নয়, তিনি তাদের এতটাই মারধর করতেন যে সেই মারধর প্রসঙ্গে বলতে গিয়ে কবিগুরু বলেছেন যে বাগানের চারা গাছের উপরে যেন একেবারে শিলাবৃষ্টি হতো, শিলাবৃষ্টির মতো ঝরে পড়তো। অতএব প্রচণ্ড দাপট ছিল তার, তিনি ভীষণভাবে মারধর করতেন। এবং আরেকটা উপমা কবিগুরু দিয়েছেন যে প্রাণীদের মধ্যে কারোর হুল থাকে, কারোর দাঁত থাকে, সবার কোনো প্রাণীর মধ্যেই এই দুই বৈশিষ্ট্য একই সাথে থাকে না, কিন্তু শিবনাথ পণ্ডিতের মধ্যেই দুই বৈশিষ্ট্য একসাথে ছিল। অর্থাৎ হুল বলতে তার বাক্য বাণ, তার তীব্র জ্বালা। তিনি এত সাংঘাতিক নোংরা ভাষায় ছাত্রদের গালিগালাজ করতেন যে ছাত্রদের ভেতরটা একেবারে শুকিয়ে যেত, বা খুব দুঃখ পেত ছাত্ররা, একেবারে ভয়ে সিঁটিয়ে থাকতো। আর দাঁত বলতে তিনি ভীষণভাবে মারধর করতেন, সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। এবং কবিগুরু বলছেন যে তাকে দেবতা মনে করবার কোনো কারণ নেই, কারণ স্বর্গের যে ইন্দ্র, চন্দ্র, বরুণ, এইসব দেবতা, সেই দেবতাদের সাথে কোথাও কোনো অংশে তার কোনো মিল ছিল না। একমাত্র যম দেবতার সাথে কবিগুরু তার মিল খুঁজে পেয়েছেন। কবিগুরু খুঁজে পাননি, এই গল্পের গল্পকথক যিনি গল্পটা বলছেন, তিনি বলেছেন একমাত্র যমের সাথে তার মিল ছিল। এবং ছাত্ররা প্রায়শই তার মৃত্যু কামনা করত, কারণ তার মৃত্যু হলে ছাত্ররা প্রাণে বাঁচতে পারে। এবং এই পণ্ডিতের আরেকটা বিশেষ দোষ ছিল, তিনি ছাত্রদের নাম
বিকৃত করতেন। ছাত্রদের নাম বিকৃত করলে ছাত্রদের মনের মধ্যে যে তার প্রভাব কী পড়ে তাও গল্পকথক এখানে আমাদের বলছেন যে মানুষের কাছে নাম অত্যন্ত প্রিয় বিষয়। আমরা জানি আমাদের নাম কতটা গুরুত্বপূর্ণ। আমাদের যে যার বাবা মা যে নাম দিয়েছেন সেই নামটায় প্রত্যেকে আমাদের নাম ধরে ডাকে, কিন্তু সেই নামটা যখন বিকৃত করে দেওয়া হয় তখন আমাদের মনে অত্যন্ত আঘাত লাগে। তার উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে যার নাম ভূতনাথ তাকে নলিনীকান্ত বলা হতো। ভূতনাথ নামটা যার রয়েছে তাকে যদি নলিনীকান্ত বলা হয় তার অত্যন্ত দুঃখ হবে, যদিও নলিনীকান্ত একটা সৌন্দর্যের কথা, কিন্তু এই নামের মধ্যে দিয়ে যে ব্যক্তির নাম ভূতনাথ সে মনে করতো তাকে বিদ্রূপ করা হচ্ছে। আবার যে একটু হয়তো মোটা সোটা স্থূল প্রকৃতির তাকে ভেটকি নাম দেওয়া হয়েছিল। এই যে নামের একটা বিষয় শিবনাথ পণ্ডিত দিতেন, এই বিষয়টাও ছাত্রদের ভালো লাগতো না। এই মানসিক অত্যাচারটাও সহ্য করতে হতো শিবনাথ পণ্ডিতের কাছ থেকে। আর আশু হচ্ছে এই ছাত্রবৃত্তি মানে দ্বিতীয় বিভাগের তৃতীয় শ্রেণীর সব থেকে ভালো ছেলে। সে অত্যন্ত পড়াশোনায় ভালো, সে লাজুক প্রকৃতির, অন্যান্য ছেলেদের মতো সারাক্ষণ খেলাধুলা করে বেড়ায় না বা অন্যান্যদের সাথে গল্পগুজবও সে করে না। সে অত্যন্ত ধনী ঘরের ছেলে, সেটা বোঝা যায়, কারণ প্রত্যেক দিন যে অবসর সময় হয় টিফিন টাইম যাকে বলে, সেই সময়ে তার বাড়ির দাসী একটা পত্রপুটে মিষ্টান্ন এবং গ্লাসে করে জল তার জন্য নিয়ে আসতো। এবং এই বিষয়টায় তার অত্যন্ত লজ্জা হতো, কারণ তার মনে হতো যে অন্যান্য যে দরিদ্র ছাত্ররা তার সাথে আছে তাদের থেকে তাকে আলাদা করা হচ্ছে। মানে এই যে পৃথক একটা মানে ধনী দরিদ্রের যে প্রভেদ চোখে পড়তো সেটা আশুর ভালো লাগতো না। এই বিষয় থেকে আমরা বুঝতে পারি আশুর মানসিকতা কতটা ভালো এবং তার মানসিক বৈশিষ্ট্যটা আমাদের অত্যন্ত চোখে পড়ে। তারপরে আমরা দেখেছি আশু অত্যন্ত ভালো, সে পড়াশোনা করতো, সে সঠিক সময় বাড়ি ফিরে যেত, কোনো হুড়োহুড়ি খেলাধুলা কারোর সাথে মারামারি এসবের মধ্যে আশু থাকতো না। কিন্তু তার একটা মাত্র দোষ ছিল যে সে প্রায়শই দেরি করে আসতো। কিন্তু সমস্ত গুণ থাকা সত্ত্বেও এই দেরি করে আসার বিষয়টিকেও শিবনাথ পণ্ডিত কখনোই ভালো নজরে দেখতেন না। তাকে প্রায়শই শাস্তি দেওয়ার জন্য তাকে একেবারে বাইরে বের করে দেওয়া হতো, সিঁড়ির কাছে তাকে হাঁটুতে হাত রেখে পিঠ নিচু করে দাঁড় করিয়ে রাখা হতো এবং অন্যান্য ক্লাসের ছাত্ররা যাতায়াতের পথে এই দৃশ্যটা দেখতো। আর প্রথমেই বলেছি আশু অত্যন্ত লাজুক প্রকৃতির, সে লজ্জায় প্রায় মাটিতে মিশে যেত। এই হচ্ছে আমাদের শিবনাথ পণ্ডিত এবং তার ছাত্রদের একটা পরিচয়। এরপর এই যে নাম পরিবর্তনের যে বিষয়টা সেটা আশুর জীবনে কতটা ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছিল তার একটা পরিচয় আমরা গল্পে দেখেছি। দেখা যাচ্ছে কোনো একটা গ্রহণের ছুটির দিন, সকল বিদ্যালয় বন্ধ এবং আশু সেদিন তার বাড়ির গাড়ি বারান্দার সিঁড়িতে বসে তার বোনের সাথে পুতুল খেলছিল। অন্যান্য দিনের মতো দিনটা ছিল না, আকাশ মেঘলা ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির করে বৃষ্টি সারাদিন ধরেই লেগেছিল এবং যারা যাতায়াত করছিল তারা ওই গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিচ্ছিল বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। সেরকমইভাবে শিবনাথ পণ্ডিত ওই গাড়ি বারান্দায় ছাতাটা মুড়িয়ে আশ্রয় নিয়েছিলেন। আর সেই সময় আশুর বোন তাদের পুরো মানে ওই যে পুতুলের বিবাহ উপলক্ষে পুরুত ঠাকুর কে হবে সেই বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল আশু এবং তার বোনের মধ্যে। সেই বোন দৌড়ে গিয়ে শিবনাথ পণ্ডিতকে বলেছিল, হ্যাঁ গা তুমি আমাদের পুরুত হবে। এই যে বিষয়টা বলার সঙ্গে সঙ্গে শিবনাথ পণ্ডিত ঘুরে দেখেছিল যে আশু পুতুল খেলছে এবং আশুও ঘুরে দেখেছিল শিবনাথ পণ্ডিতকে। শিবনাথ পণ্ডিতকে দেখা মাত্র আশু ছুটে ঘরের ভেতর চলে যায়, বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু শিবনাথ পণ্ডিত তার স্বভাববশত পরদিন স্কুলে এসে যে মুহূর্তে আশুকে দেখে যে তার সেই মসিমাখা ব্যাগ এবং স্লেট খাতা নিয়ে সে ক্লাসে প্রবেশ করছে, সেই মুহূর্তে তাকে এই যে গিন্নি এসেছে বলে সম্বোধন করে। প্রথম দিকে আশু অন্যান্য ছাত্ররা যখন হা হা করে হাসছিল, সেই বিষয়টা যখন শিবনাথ পণ্ডিত ব্যাখ্যা করেছে সেই পুতুল খেলার বর্ণনা, তখন অন্যান্য ছাত্ররা যখন প্রচণ্ডভাবে হাসছিল আশু তাদের সাথে হাসিতে যোগ দিয়েছিল। অর্থাৎ আশু কিন্তু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছিল। কিন্তু যে মুহূর্তে সেই দাসী, যে দাসীকে সে কোনোদিন সহ্য করতে পারত না, কেন সে আসে মিষ্টি নিয়ে জল নিয়ে, সেই দাসীকে দেখেই সে একেবারে কান্নায় ভেঙে পড়ে, তার গাল লাল হয়ে যায়, তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু বের হতে থাকে। এটা আমরা দেখতে পারি। এরও একটা ব্যাখ্যা আছে। কেন? এই যে দাসী সে হচ্ছে তার বাড়ির একজন প্রতিনিধি এবং তৎকালীন সময়ে দাসীর সাথে বাড়ির ছোট ছোট বাচ্চাদের একটা সুসম্পর্ক বজায় থাকতো এবং সেটারই পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রেখেছেন। সেই কারণেই দাসীকে বাড়ির একজন অভিভাবকের মতো তার কাছে পেয়ে আশু কান্নায় ভেঙে পড়েছিল এবং সেই বোনের সাথে পুতুল খেলার বিষয়টা তার জীবনের একটা লজ্জাজনক ভ্রম বলে তার ওই মুহূর্তে মনে হয়েছিল। তার মনেই হয়নি যে দিনের পর দিন চলে যাবে, আশু বড় হবে, এই বন্ধু বান্ধব
বেরা থাকবে না, শিবনাথ পণ্ডিত থাকবে না, তার পরবর্তী কার্যকলাপ কি হবে কেন কিছুরই ঠিক নেই, কোনোদিন মানুষ হয়তো এটা মনেও রাখবে না, কিন্তু সেই দিন তার মনে হয়েছিল যে এই ঘটনা কেউ কোনোদিন ভুলবে না। তার মনে হয়েছিল যে মাধ্যাকর্ষণ শক্তির মতো পৃথিবী যেন তাকে মাটির দিকে টানছে। মাধ্যাকর্ষণ শক্তি কি সেটাও তোমরা অবশ্যই জেনে রাখবে। মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পৃথিবীর যে কেন্দ্রের শক্তি, যে শক্তি দ্বারা পৃথিবী সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। এই হচ্ছে আমাদের গিন্নি গল্পের মূল বিষয়বস্তু। এবার তোমরা জেনে নাও গিন্নি গল্পের মানে বিশেষ বিশেষ লাইনগুলো। যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই, পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই। তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। নরদেবতার মতো বালাই আর নাই, অথবা সুরলোকবাসী দেবতার উপদ্রব নাই। দুটো আলাদা লাইন, আলাদা প্রশ্ন আসতে পারে। বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। সেই এই লাইন তুলে যদি প্রশ্ন হয় সেটা কিন্তু একটাই অস্ত্র, সেটা হচ্ছে নামের যে বিকৃতিকরণ। এরপর যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়, অথবা মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। শশীশেখরকে ভেটকি নাম দিলেন, এই লাইনটা। অথবা সেই জন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না। পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল। অথবা সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না, কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দু কথায় শেষ হইয়া যায়। দুটো আলাদা লাইন, আলাদা প্রশ্ন। অথবা তাহার ছুটের দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। অথবা একেবারে শেষের দিকে চলে যাব, পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না। এই হচ্ছে গিন্নি গল্পের সম্পূর্ণ আলোচনা। আমাদের পরবর্তী গল্প লালু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পের মূল গ্রন্থের নাম শরৎ রচনাবলী, তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। গল্পের প্রথমেই লেখক বলছেন, ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্থাৎ এই গল্পটাও কিন্তু গল্পকথকের মানে মুখে বলা হয়েছে। অতএব গল্পকথকের যে বন্ধু সে হচ্ছে লালু, এবং তারই বর্ণনা আমরা গল্পের মধ্যে দেখতে পাচ্ছি। ছেলেবেলায় তার এক বন্ধু ছিল, সেই লালুর সম্পর্কে গল্পটা বলা হয়েছে। আর গল্পটা লেখা হয়েছে কিন্তু অনেকটা পরে, মানে আমাদের এই গল্পকথকের বয়স অনেকটা হয়ে গেছে, সেই সময় স্মৃতিচারণার মধ্যে তিনি এই গল্পটা বলছেন। বিষয়টা কি, লালু নামে যে বন্ধু তার ছিল, তারা একই সঙ্গে একই ক্লাসে একই বিদ্যালয়ে পড়তো, এবং লালু অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিল, তার মাথার মধ্যে নানা রকম দুষ্টু বুদ্ধি সবসময় ঘুরত। তার একটা প্রমাণ হিসাবে গল্পকথক প্রথমেই বলেছেন, লালু তার মাকে একবার রাবারের সাপ দেখিয়ে ভয় দেখিয়েছিল, এবং এর ফলে কি হয়েছিল, মানে অত্যন্ত ভয় পেয়ে তার মা এমনভাবে পা মচকে গিয়েছিল তার মায়ের, যে তাকে অনেকদিন খুঁড়িয়ে চলতে হয়েছিল। এবং এই বিষয়টা অত্যন্ত বিরক্ত হয়ে লালুর মা তার বাবাকে বলেছিলেন যে লালুর জন্য একজন বাড়িতে গৃহশিক্ষক রেখে দিতে। লালুর বাবা বিষয়টা রাজি হননি, কারণ তার মতে গৃহশিক্ষক দিয়ে পড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ তিনি যখন পড়াশোনা করেছেন এবং আজকেই ওকালতির মধ্যে নেমেছেন, তারও কিন্তু কোনো শিক্ষক ছিল না। এবং তার আরেকটা যুক্তি কি ছিল, লালু প্রত্যেকবার প্রথম হয়, মানে ফার্স্ট হয়, যেবার সে প্রথম হতে পারবে না সেইবার তার জন্য শিক্ষক রাখা হবে। সেই যাত্রা লালু এভাবে বেঁচে গিয়েছিল। কিন্তু লালুর মায়ের এই যে শিক্ষক রাখার কথা পাড়া বাবার কাছে, সেই বিষয়টা লালু একেবারে মেনে নিতে পারেনি। তার মনের মধ্যে ঘুরতে থাকছিল কিভাবে মাকে শিক্ষা দেওয়া যায়, এবং এই দুষ্টু বুদ্ধি তার মাথার মধ্যে ঘোরার সময় বাড়িতে এসে উপস্থিত হলেন স্মৃতিরত্ন, লালুর মায়ের গুরুদেব। লালুর বাবা যখন 3 তলা বাড়ি করেছেন পশ্চিমে, সেই সময়, এটা কিন্তু পশ্চিম বলতে বিহার, সম্ভবত বিহারের কোনো স্থান, নির্দিষ্ট করে জায়গাটার নাম কিন্তু এখানে নেই। যাই হোক, যখন লালুর বাবা 3 তলা বাড়ি করেছেন, তখন লালুর মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে স্মৃতিরত্ন অর্থাৎ গুরুদেব সেই বাড়িতে তার পায়ের ধুলো দিয়ে যান। কিন্তু স্মৃতিরত্ন থাকতেন ফরিদপুরে, পূর্ব বাংলা, বর্তমান পূর্ব বাংলার ফরিদপুরে। সেখান থেকে বিহার অতটা দূরে, তার পক্ষে অত বয়সে যাতায়াত করা অত্যন্ত কঠিন, সেই জন্য তার যাওয়া হয়ে উঠছিল না। কিন্তু সূর্যগ্রহণ উপলক্ষে তিনি সেবার কাশী এসেছিলেন, এবং কাশী থেকে লালুদের সেই বাড়ি সম্ভবত বিশেষ দূর নয়। তাই তিনি লালুর মাকে চিঠি দিয়ে জানালেন তিনি এবার লালুদের বাড়িতে যাবেন।
এই কথা শুনে লালুর মা অত্যন্ত খুশি হলেন। যথা দিনে মানে নির্দিষ্ট দিনে গুরুদেব আসলেন এবং লালুর মা তো তার আগে থেকেই বাড়ি একেবারে পরিপাটি করে রেখেছিল। গুরুদেবের যেহেতু বয়স হয়েছিল সেই জন্য তার থাকার বন্দোবস্ত হয়েছিল একেবারে একতলার ঘরে। সেখানে সমস্ত জিনিসপত্র সরিয়ে একটা ফিতের খাট, ক্যাম্বিসের খাট যাকে বলে, সেই খাট দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড আহারাদির পর গুরুদেব যখন রাত্রিতে শয়ন করতে গেলেন, লালুর মা তো বিস্তর করেছেন গুরুদেবের জন্য, তার যাতে যত্নের কোনো রকম ত্রুটি না হয় সেদিকটা ভালোভাবে দেখেছেন এবং তার জন্য নরম বিছানা করে রেখেছেন আগে থেকে, মশারি টাঙিয়ে একেবারে সুন্দর ব্যবস্থা। স্মৃতিরত্নর আহারটাও সেদিন বেশি হয়ে গেছিল, মানে গুরুপাক হয়ে গিয়েছিল, একটু বেশি খেয়ে ফেলেছিলেন তো অন্য দিনের তুলনায়। এরপর যখন তিনি বিছানায় যান, তার একেবারে দেহটা এলিয়ে দেন, নরম বিছানা, তার একেবারে ঘুম এসে যায়। কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। কারণ কি, তার একেবারে পরিপুষ্ট পেটের ওপরে একেবারে ফোঁটা ফোঁটা ঠান্ডা জল পড়ছিল। গুরুদেব তাড়াতাড়ি উঠে বসলেন, ভাবলেন বোধহয় বৃষ্টি হচ্ছে আর লালুর মায়ের এই যে যার জন্য তিনি এসেছেন, তার যে শিষ্যা, তার বাড়িটা বোধহয় একেবারেই ফুটো, মানে ছাদটা বোধহয় ফুটো হয়ে গেছে। এই ভেবে তিনি ক্যাম্বিসের খাটটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে টেনে নিয়ে গেলেন। আবার শুলেন, আবার একই রকমভাবে ঠান্ডা জলের ফোঁটা পড়লো। তিনি আবার উঠলেন, আবার খাটটাকে ঘুরিয়ে আরেক জায়গায় নিয়ে গেলেন। আমরা জানি একটা ঘরে 4টে কোণ থাকে, সেই 4টে কোণ যখন কমপ্লিট হয়ে গেল স্মৃতিরত্নের খাট নিয়ে ঘোরা, তখন তিনি আর উপায় না দেখে বাইরে বেরোবার সংকল্প করলেন। কিন্তু সেই দিনটায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আর পশ্চিমের ঝঞ্ঝাকি সাংঘাতিক, সেটা সকলেই জানে। গুরুদেব স্মৃতিরত্ন যখন বাইরে গেলেন তখন ভীষণ ঝড় বৃষ্টিতে সেই ছাট গুরুদেবের গায়ে এসে লাগছিল আর ঠান্ডা হাওয়া তার কাঁপুনি দিচ্ছিল। কিন্তু তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। সেই বারান্দায় একটা বেঞ্চ ছিল, যে বেঞ্চে লালুর বাবার মক্কেলরা এসে বসতো এবং সেই বেঞ্চে বসলে তার আত্মসম্মানে আঘাত লাগে, গুরুদেব জানেন, কিন্তু আর কোনো উপায় না দেখে তিনি বাধ্য হয়ে সেই বেঞ্চে বসলেন। কিন্তু তাতেও কোনো নিস্তার নেই, কারণ বাইরে তাকে আক্রমণ করলো বড় বড় ডাঁশ মশা। আমরা জানি পশ্চিমের মশার সাংঘাতিক, গুরুদেবও সেটা জানতেন এবং সেই মশার কামড়ে যখন একেবারে সাংঘাতিক গাত্রদাহ হচ্ছে, তার একেবারে জ্বলন হচ্ছে, তখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। বারান্দার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছোটাছুটি করছেন। এভাবে যখন অনেকটা রাত কেটে গেল, তিনি কাউকে ডাকবেন ভাবছেন, কিন্তু কাউকে কোনো ডাকার মানে অবস্থাই নেই, কারণ সকলে ঘুমোচ্ছে। তিনি কাকে ডাকবেন? সমস্ত বাড়ি নিঝুম, সমস্ত একেবারে অন্ধকার হয়ে গেছে, রাত, অনেক রাত। তিনি কাউকে বিরক্ত করে কোনো লাভ নেই, বুঝতে পারছেন। তখন তিনি কি করলেন, নিচে মানে মেঝেতে দেওয়ালে পিঠ দিয়ে তার মধ্যে তার যে ধুতির খুঁটটা ছিল সেটা গায়ে জড়িয়ে নিয়েছেন কোনো রকমে ঠান্ডা থেকে বাঁচবার জন্য, আর দেওয়ালে পিঠ দিয়ে কোনো রকমে বসে পড়লেন এবং বৃষ্টির ছাট লাগছে, কিচ্ছু করার নেই, এই অবস্থায় শেষ পর্যন্ত তিনি ঘুমিয়ে পড়েছেন। আমরা এখানে দেখেছি লেখক বলেছেন সর্বসন্তাপহারী নিদ্রা, যে নিদ্রা মানুষকে একেবারে ক্লান্ত শ্রান্ত মুহূর্তে সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারে, একেবারে নিদ্রায় মানুষ ঢলে পড়ে, ঠিক সেই নিদ্রা গুরুদেবকে গ্রাস করলো। এরপর খুব ভোরবেলা যখন নন্দরানী উঠেছেন এবং সেই গুরুদেবের ঘরে উঁকি মারতে এসেছেন, এসে দেখছেন যে গুরুদেব নেই, সমস্ত জিনিসপত্র ছড়ানো, ক্যাম্বিসের খাট এদিক থেকে ওদিকে সরানো, যে জানলার ওপরে মানে দেওয়ালে যে গুরুদেবের ক্যাম্বিসের ব্যাগটা ঝোলানো ছিল সেটাও জায়গা পরিবর্তন হয়েছে। এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং গুরুদেব কোথায় জানার জন্য ছোটাছুটি করলেন। বারান্দার এক কোণে এসে অন্ধকারে তিনি আবিষ্কার করলেন গুরুদেবকে। প্রথমে বুঝতে পারছিলেন না, তারপর বুঝতে পারলেন। তারপর গুরুদেবের মুখ থেকে যখন শুনলেন সমস্ত বিষয়টা, তখন তার একেবারে লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। তিনি তখন চিৎকার করে বলতে লাগলেন যে সবটাই লালুর কাজ। তিনি এই প্রথমে লালুর কাজ বলেননি, তিনি প্রথমে ছুটে গেছেন ঘরে এবং ঘরের বিছানা হাতড়ে কি দেখছেন সমস্ত বিছানাটা ভিজে। এরপর দেখেছেন যে মশারির ওপরে একটা আস্ত বরফের চাঙড় কাপড় দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই বরফের চাঙড়টা তখনও সম্পূর্ণ গলে যায়নি। গুরুদেব ভেবেছিলেন যে সমস্ত ছাদটা বোধহয় এফোড় ওফোড় হয়ে গেছে, গুরুদেব সেই জন্যে বেরিয়ে এসেছিলেন। কিন্তু লালুর মা সেই ভুল ভাঙলেন। আসল বিষয়টা যখন গুরুদেব জানতে পারলেন, তখন তিনি নিজের নির্বুদ্ধিতায় হো হো করে হেসে উঠেছেন। এই যে অংশ, এখানে আমরা পরিষ্কারভাবে গুরুদেবের একটা কৌতুকপ্রিয়তাকে লক্ষ্য করেছি। তৎকালীন গুরুদেবের মতো যেমন অভিসম্পাদ দেয়, কথায় কথায় রেগে যায়, সেরকম কিন্তু গুরুদেব স্মৃতিরত্ন নন। তিনি বেশ কৌতুক হাস্যে
হাস্য ভালোবাসেন এবং নিজের যে নির্বুদ্ধিতা, মানে তিনি যে একতলার ঘরে রয়েছেন, তিনতলা ফুঁড়ে যে ছাদ ফুঁড়ে জল কিভাবে আসবে, ছাদ ফেটে গেলেও একতলার মানুষের ক্ষতি হওয়ার কোনো কথা নয়, এই বুদ্ধিটা তার ছিল না বলেই তিনি হেসে উঠেছেন। যাই হোক, লালুর মা তো প্রচণ্ড রেগে গেছে, সে বুঝতে পেরেছে সমস্ত কাণ্ড লালু ঘটিয়েছে, কারণ লালুই এরকম কাণ্ড ঘটাতে পারে। তখন চিৎকার করে দাসদাসীকে চিৎকার করে বলেছে চাকর বাকরকে যে যেখানে লালু থাকুক একেবারে চাপকে নিয়ে আসতে হবে। লালুর বাবা তখন সবেমাত্র ওপর থেকে নিচে নামছিলেন এবং নন্দরানীর চিৎকার শুনে তিনি থেমে বিষয়টা শুনলেন কি হয়েছে, এবং যখন তিনি বিষয়টা বুঝলেন তখন তারও একটু হাসি পাচ্ছে, কিছু করার নেই, এদিকে স্ত্রী রেগে গেছে, তিনি আর কিছু বললেন না। এরপর যখন লালুকে খুঁজতে চাকর বাকররা বেরিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে পাশের পাড়ায় পাওয়া গেল লালুর মাসির বাড়িতে। সেই মাসির বাড়িতে সে তখন মহা আনন্দে মাসির আদর খাচ্ছে এবং মিষ্টি খাচ্ছে। সেই খবর লালুর মাকে এসে চাকর দিল। এবং গল্পের শেষে লেখক লিখছেন, গল্পকথক জানাচ্ছেন, এরপরে লালু দিন 15 আর বাড়ি ফেরেনি, কারণ সে জানে যে ইন্ধনের অভাবে ক্রোধবহ্নি প্রজ্বলিত হয় না। লালুর সেই বুদ্ধি ছিল এবং সেই কারণেই লালু কিন্তু 15 দিন আর বাড়ির মুখও হয়নি। এরপর যখন লালুর মা বিষয়টা একটু একটু করে ভুলে যাবে, স্মৃতির আড়ালে চলে যাবে, সেই সময় সে মায়ের কাছে আসবে। এতটাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল সেই লালু। এই হচ্ছে আমাদের মূল গল্প। এবার আমরা আসবো এই গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলো সম্পর্কে। এই গল্পের যে কোনো লাইন থেকেই প্রশ্ন হতে পারে, তা সত্ত্বেও তোমাদের বেশ ইম্পর্টেন্ট কিছু লাইন আমি বলে দেবো। প্রথম বলবো, মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। সে যাত্রায় লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল ও মার পরে চোটে। নেক্সট, কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। এরপর লালুর মার আনন্দ আর ধরে না। এই যে আমি লাইনগুলো বলছি, প্রত্যেকটা লাইন কার উক্তি, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কোন প্রসঙ্গে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, বিষয়টা কিন্তু সম্পূর্ণ খুঁটিয়ে পড়তে হবে। এরপরে লাইন, কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। পরবর্তী ইম্পর্টেন্ট লাইন, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। তারপরে লাইন, আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো। এটা কিন্তু সেই যে বেঞ্চে বসার ঘটনাটা। এরপর হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব, মশার উপদ্রব। সে বাহিনীকে উপেক্ষা করে, বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। এটাও আরেকটা লাইন আসতে পারে, এখান থেকেও প্রশ্ন। সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না। নেক্সট, কেন যেখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। এরপরের লাইন, দেখতে দেখতে সর্বসন্তাপ হরনিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিল। পরবর্তী লাইন, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয় নাই। এটা কিন্তু লালুর মার উক্তি, নন্দরানীর। তারপরের লাইন হচ্ছে, এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না। তারপরে লাইন, নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে কেন? এখানে কিন্তু ভয় ভাবনা লজ্জার একটা এক্সপ্লেনেশন আছে, যেটা আমার এক্সপ্লেনেশন ভিডিওতে আমি বুঝিয়েছি, এখানে বোঝানোর মতো সময় আমার হাতে আর নেই। তারপর সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। এরপরের লাইন হচ্ছে, তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। পরের লাইন, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। স্ত্রীর কোন কাণ্ড দেখে কি ঘটেছিল সমস্তটা আসতে পারে। তারপর হচ্ছে, আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। মহাপাতক মানে মহাপাপের প্রায়শ্চিত্ত করব। তারপর হচ্ছে, নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। এটা স্মৃতিরত্নের উক্তি। তারপরের লাইন, একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। এই লাইনগুলো থেকে প্রশ্ন যে কোনো হতে পারে, কাজে কমপ্লিট স্টোরিটা তোমাদের জানা অবশ্যই প্রয়োজন। আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে। আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে বামা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামা। মূল গ্রন্থ তাল নবমী, অর্থাৎ তাল নবমী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটা। এই গল্পের চরিত্র বলতে বামা, গল্পকথক, বামার শ্বশুরমশাই নফরচন্দ্র দাস, কিছু গ্রামবাসী বা ওই দোকানদাররা, এই হচ্ছে আমাদের গল্পের চরিত্র। এই গল্পের লক্ষ্য করো প্রথম লাইন, আমার যখন 22-24 বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। এই যে লাইনটা, তা শুনেই বোঝা যাচ্ছে এখানেও গল্পকথক গল্পটা বলছেন। কাজেই আমাদের গল্পের নায়ক হচ্ছেন এই গল্পের গল্পকথক, আর গল্পের নায়িকা বা কেন্দ্র চরিত্র যাকে বলা যায় সে হচ্ছে বামা, নফরচন্দ্র দাসের মেজ বৌমা। এক্ষেত্রে বলি, তোমরা অনেকেই লিখছো নফরচন্দ্র দাসের মেজ বউ। মেজ বউ নয়, মেজ ছেলের বউ অথবা মেজ বৌমা কথাটা কিন্তু উল্লেখ করবে। মেজ বউ বললে কিন্তু মনে হবে নফরচন্দ্র দাসের স্ত্রী, তা কিন্তু রং। যাই হোক, আমরা চলে যাব মূল গল্পে।
আমরা দেখেছি যে গল্পকথক বলছেন তার যখন 22-24 বছর বয়স তখন তার অদৃষ্টে একটা কাজ জুটে গিয়েছিল, কপালে একটা কাজ জুটেছিল। সেই কাজটা পেয়েছিল কোথায় না, শচীশ কবিরাজের কাছে, যে থাকতো চুঁচুড়ায়। এই নামগুলো, জায়গার নামগুলো অবশ্যই মনে রাখবে। সেখানে মানে কাজটা কি, কাজটা হচ্ছে দৈব ওষুধ এবং মাদুলি বিক্রি করা। দৈব ওষুধ বা মাদুলি হচ্ছে স্বপ্নে পাওয়া বা দেবতার দান যাকে বলে, সেই রকম ওষুধ এবং মাদুলি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাস করতে হতো। গল্পকথককে সেই কাজটা করার জন্য, কাজের সুবিধার জন্য সাত্ত্বিক বামুনের মতো, একেবারে যাকে বলে গোড়া ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের মতো পোশাক আশাক পরতে হতো, গেরুয়া বেশধারী, গলায় রুদ্রাক্ষের মালা, তার হাতে ক্যানভাসের ব্যাগ থাকতো। এই হচ্ছে তার বেশভূষা। বেশভূষাটাও কিন্তু লার্ন করা প্রয়োজন। ক্যানভাসের জুতো থাকতো পায়ে, আর গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে থাকতো, আর মাদুলি আর ওষুধ এই সব তো ব্যাগের মধ্যে থাকতোই। তা যাই হোক, এই রকম বছর তিনেক তিনি সেই চাকরিটা করেছিলেন, কিন্তু তারপর কোনো একটা কারণে, মানে শরীরে তার সয়নি, এইভাবে ঘুরে ঘুরে কাজটা করা তার শরীরে সয়নি, এবং সেই কারণে তিনি কাজটা ছেড়ে দেন। কিন্তু কাজটা ছেড়ে দেওয়ার আগে এই শচীশ কবিরাজের কাজ করার সময় তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা তার আমৃত্যু তিনি মনে রেখেছেন, এবং জীবনের শেষ প্রান্তে বসে সেই ঘটনার উল্লেখ করে তিনি এই গল্পটা লিখছেন। বামাকে তিনি একেবারে মায়ের মতো প্রণাম করছেন এবং তার জননী রূপে পুজো করার যোগ্য বামা, এটা বলছেন, এবং বামার প্রতি তার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় সে কথা বলেছেন, এবং গল্পটা আমাদের সামনে বিবৃত করেছেন। তখন তিনি বলছেন যে সেই কাজের জন্য শচীশ কবিরাজের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি কোথায় ছিল না, মাখমপুর বলে একটা গ্রামে। সেই গ্রামে শচীশ কবিরাজের শ্বশুরবাড়ি ছিল। শ্বশুরবাড়িতে আর কেউ ছিল না, শচীশ কবিরাজের যে স্ত্রী তার আর কেউ ছিল না। বাবা মা মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি, বাবা মায়ের সম্পত্তি, তার একাই মালিক হচ্ছে শচীশ কবিরাজ নিজে, যেহেতু তার স্ত্রীর সম্পত্তি সে নিজে, মালিকানা তার। এবং সেই কারণে গ্রামের যে মাখমপুর গ্রামের যে জমি জায়গা, তার যে পৌষ কিস্তি, মানে পৌষ মাসের যে খাজনা, সেই খাজনা আদায়ের জন্য তিনি গল্পকথককে পাঠিয়েছিলেন মাখমপুরে। মাখমপুর কিভাবে যেতে হয় বলেছেন যে বর্ধমান জেলার মেমারি স্টেশনে নেমে মাখমপুর গ্রামে যেতে হয়, এবং এই কাজটা করতে যখন তিনি যাচ্ছেন তখন ওই রকম সাত্ত্বিক পোশাক পরেছেন, কারণ পথে কিছুটা যদি মাদুলি টাদুলি বিক্রি হয়ে যায় সেই কাজটা তার হয়ে যাবে। এবং আরেকটা কথা গল্পকথক এখানে উল্লেখ করেছেন যে যখন তিনি শচীশ কবিরাজের কাছে কাজ করতেন তখন তিনি কবিরাজের কাছ থেকে মাইনে এবং রাহা খরচ পেতেন। মাইনে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, আর রাহা খরচ বলতে হাত খরচায় যে যাতায়াত করতেন তিনি, তার সেই সময়কার যে হাত খরচা লাগতো সেই খরচটা তিনি পেতেন। তা যাই হোক, তিনি যখন এই কাজে বেরিয়েছেন মাখমপুরের উদ্দেশ্যে, তখন তিনি বলছেন যে মেমারি স্টেশনে যখন তিনি নেমেছেন বেলা 2টোর সময়, হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা বাজারের মতো জায়গায় পৌঁছেছেন, এবং বাজারের কিছু খাবার টাবার খেয়েছেন এবং দোকানিদের কাছে আলোচনা করছেন যে তিনি অমুক জায়গায় যাবেন। তখন দোকানিরা তাকে বলেছে যে ওই জায়গায় যেতে গেলে একটা নির্দিষ্ট দিঘি পড়ে, এবং ওই দিঘির কাছটায় নাকি ডাকাতদের ভয়, ফাঁসুড়ে ডাকাতের ভয়। ফাঁসুড়ে ডাকাত কি, যারা ফাঁসুড়ে মানে কাপড়ে ফাঁস দিয়ে বিভিন্ন পথচারীকে আক্রমণ করে, ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে, তারা ওইভাবে যখন অচেনা কোনো মানুষকে দেখে তখন তাকে আক্রমণ করে তার জিনিসপত্র কেড়ে নেয়, কখনো তাকে প্রাণে মেরে ফেলে, এইসব। এবং সেই কারণে তাকে বলা হয়েছিল, মানে গল্পকথককে বলা হয়েছিল, তিনি যেন সন্ধ্যের পর আর আগে না যান, সন্ধে হওয়ার আগে যে তিনি যেন সঞ্জয়পুর নামক গ্রামে পৌঁছান, এবং ওই গ্রামে তিনি যেন রাত্রিবাস করেন, পরদিন ভোরে যেন আবার যাত্রা করেন। গল্পকথক সেই কথা মতো যখন দিঘির কাছে এসে পৌঁছেছেন তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তিনি দিঘির প্রান্তটা এদিক ওদিক তাকিয়ে দেখছেন, কোথাও কোনো রকমভাবে সেই ফাঁসুড়ে ডাকাতের চিহ্ন মাত্র নেই। তখন গল্পকথকের মনে হয়েছে সব বুজরুকি মানুষ কেন যে সব বানিয়ে বলে, এসব ভাবছেন তিনি। আর দেখছেন যে অনেক দূরে একটা গ্রামের মতো দেখা যাচ্ছে, ওই গ্রামটাই আসলে সঞ্জয়পুর, গরু বাছুর চড়ছে, এসব দেখছেন। ঠিক সেই সময় দেখা যায় একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ, তার একটা বর্ণনা আছে, বলছে যে বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। এই পরিচয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে মানে কথোপকথনের পর সে বলেছে যে তার নাম নফরচন্দ্র দাস, এবং সে জানিয়েছে যে তারা হচ্ছে জাতে বারুই, এবং কথোপকথনের মধ্যে দিয়ে সে কিন্তু খুব চাতুর্যের সাথে গল্পকথকের কাছ থেকে জেনে নিয়েছে যে সে মাখমপুরে আর কাউকে চেনে কিনা, বা এই অঞ্চলের আর কাউকে চেনে কিনা। গল্পকথক যখন জানিয়েছে যে
সেরকম কিছু চেনে না মাখনপুরে, তখন সে খুব আনন্দের সাথে তাকে তার বাড়িতে নিয়ে গেছে অতিথি হিসাবে, অতিথি সেবার উদ্দেশ্যে, এবং তাকে বলেছে আমরা যাতে পারোই আমাদের জল গ্রহণযোগ্য, কিন্তু ব্রাহ্মণরা যেহেতু মানে অন্য জাতের হাতে রান্না খেত না সেই সময়, তাই এই সাত্ত্বিক ব্রাহ্মণ বেশে যখন গল্পকথককে দেখেছেন তিনি একটা আলাদা রান্নাঘর তাকে দেবেন বলেছেন এবং সেখানে তিনি রান্না করে খাবেন, এরকম কথা বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গল্পকথক জানাচ্ছেন যে যখন তিনি ওই গৃহস্থের উঠোনে পা দিয়েছেন তখনই একটা অমঙ্গলজনক বার্তা যেন তার কাছে পৌঁছেছে, একটা অদ্ভুত কুকুরের ডাক তিনি শুনেছেন এবং সেই ডাকের মধ্যে যেন ভয়ঙ্কর কিছু আছে, যেন একটা অমঙ্গল বার্তা তাকে গ্রাস করেছে। তার মনে হয়েছে কোনো গৃহস্থের ভূমি নয়, যেন একটা শ্মশান ভূমিতে তিনি পা দিয়েছেন। আসলে এমনটা হবে, এত হত্যালীলা, এত মানুষকে খুন করে মাটির নিচে পুঁতে দেওয়া, তার তো একটা প্রভাব থাকবে। ঠিক সেই কারণে, আর কুকুরদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর হয়, কুকুর বুঝতে পেরেছিল যে আরও একজনকে আনা হয়েছে, তাকেও বলি দেওয়া হবে, হয়তো সেই কারণে কুকুরটিও করুণভাবে ডেকে উঠেছিল। যাই হোক, সেই কুকুরের ডাক শোনার পর তার মধ্যে যেমন একটা কেঁপে উঠেছিল, তার এরপরে একটা বর্ণনা দেওয়া হয়েছে ওই নফরচন্দ্র দাসের বাড়ির। সেই জায়গাটা কিন্তু অত্যন্ত মানে ইম্পর্টেন্ট তোমার জন্য। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ গায়ে 20-22টা, অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় আটচালার ঘর, বাইরে একটা চণ্ডী মণ্ডপ, তার পাশে একখানা কুঠুরি। এই যে বাইরের কুঠুরি, সেখানে রান্নার একটা আটচালা মানে ঘর আছে, সেখানেই তাকে রান্না করতে দেওয়া হয়েছে। আর একটা বর্ণনা দিয়েছেন গল্পকথক, বলেছেন যেখানে তিনি রান্না করছেন সেইখানের সাথে একটা দরজা আছে, যেই দরজাটা খুললে অন্তঃপুরের সাথে একেবারে মানে অন্দরমহলের সাথে একেবারে সহজে যোগাযোগ করা যায়। আবার যদি দরজাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যেখানে তিনি রান্না করছেন থাকছেন সেই জায়গাটা সম্পূর্ণ বহির্ঘর, বাইরের একটা ঘর হিসাবে দেখা যাবে, এরকম একটা বর্ণনা তিনি দিলেন। এরপর দেখা যাচ্ছে গল্পকথক বলছেন যে তিনি যখন রান্নার কাজ করছেন, মানে রান্না করবেন আয়োজন করছেন, সেই সময় একটা বউ মানে কম বয়সী বউ ঘোমটা দিয়ে ওই জায়গাটা ঝাড় দিতে এলো, এবং ঝাড় দিতে যখন এলো বারবার ঘোমটা থেকে সে ওই গল্পকথকের দিকে তাকাচ্ছে, আর চোখে আবার চলে যাচ্ছে, বারবার আসছে। এই আসা যাওয়া এবং তার চাউনি দেখে গল্পকথকের কেমন যেন ভয় হলো, তার মনে হলো যে গা ঘর, গ্রামের মানুষ কিছু মনে করতে পারে। তিনি মনে মনে ভাবছেন যে মালিককে অর্থাৎ নফরচন্দ্র দাসকে ডেকে নিয়ে পাশে বসিয়ে কি রান্না করবেন, এটা মনে মনে ভাবছেন। এমন সময় সেই বউটি তার কাছে এসে বলে যায় যে তিনি নিরাপদ নন, এই বাড়িটা মানে এই গৃহস্থ যে এনেছে তাকে, সে হচ্ছে একজন ফাঁসুরে ডাকাত এবং এটা ফাঁসুরে ডাকাতের গা, এবং তাকে সাবধান করে দেওয়া হয় যে এখান থেকে পালানোর জন্য। সঙ্গে সঙ্গে তো ভদ্রলোক গল্পকথক কেঁপে উঠেছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, তার গা হাত পা একেবারে মানে অবশ হয়ে যাওয়ার জোগাড়। বউটি চলে যায় এবং তারপরে আবার সে এসে জানায় যে তার নাম বামা, সে হচ্ছে নফরচন্দ্র দাসের মেজ ছেলের বউ, এবং সে কথোপকথনের মধ্যে দিয়ে জানায় যে এই ভিটেতে প্রচুর বলি হয়েছে, মানে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে, প্রচুর ব্রাহ্মণ হত্যা হয়েছে, এবং এই মাটির তলায় তাদের চাপা দিয়ে রাখা হয়েছে, এবং বামার এক পুত্র সন্তান আছে, সে চায় না যে আর কোনো ক্ষতি এখানে হোক। একেবারে গল্পের শেষের দিকে আমরা দেখেছি যে বামা জানাচ্ছে মানে গল্পকথককে, যখন গল্পকথক নিরাপদ সেই সময় জানাচ্ছে যে সে তার স্বামীকে দিয়ে এইগুলো বন্ধ করতে পারতো, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ ভাসুর শ্বশুর মাথার উপর আছে, তাদের কথাই সব, এবং সে মনে মনে চায় এটা যেন বন্ধ হয়। আর বামাকে এই ঘরে যখন বিবাহ দেওয়া হয়েছিল তখন বামার বাড়ির লোক মানে বাপের বাড়ির লোক জানতো না যে এরা ফাঁসুরে ডাকাত। বামা একটা ঘটনা চক্রে এসে পড়েছে, তার মানে সে হচ্ছে একেবারে চক্রান্তের শিকার যাকে বলা যায়। সে মানে ওই ভদ্রলোককে গল্পকথককে নফরচন্দ্র দাস বা তার পুত্রদের হাত থেকে বাঁচাতে চাইছে। যাই হোক, এরপর বারবার বামা আসে, বারবার এসে নফরচন্দ্র দাসকে কয়েকটা বিষয় শিখিয়ে দিয়ে যায়। সে জানায় যে সব দিকে মানে ওই অঞ্চলটা পুরো ঘিরে রেখেছে তারা ফাঁসুরে ডাকাতরা, কোনো রকমভাবে পালাবার জো নেই, কিন্তু বামার মাথায় একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা যদি সঠিকভাবে কার্যকরী করা হয় তাহলে এই যাত্রা ভদ্রলোক বেঁচে যাবেন। এবং সেটা কি, সেটা এই যে বামার বাড়ি, তার বাবার নাম, তার দিদির নাম, তার দিদি ক্ষান্তমণি, তার দিদির
শ্বশুরবাড়ির নাম সমস্ত পরিচয় বামা ওই ভদ্রলোককে বলেন এবং তিনি মুখস্থ করিয়ে নেয়। বারবার বামা ওই ভদ্রলোককে দিয়ে নামগুলো বলিয়ে বলিয়ে মুখস্থ করিয়ে নেয় এবং শেষে যখন অনেকটা কণ্ঠস্থ হয়ে গেছে, প্রথমে একটু ভুল টুল হচ্ছিল, তারপর যখন কণ্ঠস্থ হয়ে গেছে ভদ্রলোকের, তখন বামা বলে যে নফরচন্দ্র দাসকে যেন ভদ্রলোক গল্প করতে করতে বলে যে বামা হচ্ছে তার গুরু, মানে বামার গুরুবংশীয় হচ্ছেন ভদ্রলোক, অর্থাৎ বামাদের যিনি গুরুদেব তার বংশে এই গল্পকথক জন্মেছেন এবং সেই সূত্রে তিনি বামাকে চেনেন এবং নফরচন্দ্র দাসকে বামার নামটা তিনি মানে বামার নাম তাদের সবার নাম বলেছেন এবং বলেন যে এখানেই কোথাও মেয়েটির বিয়ে হয়েছে। এই কথা শুনেন এবং কাজটা গল্পকথক ভালোভাবে করেছেন। করার পর যখন নফরচন্দ্র দাস সমস্তটা শোনেন তখন তিনি বাড়ির মধ্যে যান এবং বামাকে, বামার স্বামীকে এবং বামার শাশুড়িকে, তিনজনকে নিয়ে আসেন এবং বামাকে বলেন গল্পকথককে তিনি চেনে কিনা, সে চেনে কিনা। বামা কিন্তু একেবারে নিখুঁত একটা অভিনয় করে, সে একেবারে গলায় আঁচল দিয়ে ভদ্রলোককে সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে কুশল সংবাদ নেয়। এই যে দৃশ্য, এটা দেখে নফরচন্দ্র দাসের কোথাও কোনো সন্দেহ হয়নি এবং গল্পকথকও তাকে যে কথাগুলো বলেছে তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ ছিল না। এরপর দেখা যায় নফরচন্দ্র দাস তাকে ঘুমোতে বলে চলে যায়, তাকে পান টান দেওয়া হয়, যাই হোক ঘুমোতে বলে চলে যায়। রাত্রি যখন শেষ হয় ভোরবেলা নফরচন্দ্র দাস আসে এবং তাকে বরঞ্চ 5 টাকা গুরু প্রণামী দিয়ে বিদায় জানায়। এই যে ঘটনাটা, সমস্ত ঘটনা সম্ভব হয়েছে বামার জন্য। বামা জানতো এতে তার বিপদ হতে পারে যদি সে ধরা পড়ে যায়, তবুও সমস্ত বিপদের ঝুঁকি নিয়ে সে ভদ্রলোককে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল এবং শুধুমাত্র বামার জন্য, বামার নিখুঁত অভিনয়ের জন্য, বামার এই ঝুঁকি নেওয়ার জন্য সে যাত্রায় গল্পকথক বেঁচে গিয়েছিল। সেই কারণে শেষ মুহূর্তে, মানে শেষের দিনে বয়সকালে এই গল্প লেখার সময় সে ভদ্রলোক মানে গল্পকথক বামার প্রতি শ্রদ্ধা অর্পণ করেছে। যাই হোক, এই হচ্ছে বামা গল্পের বিষয়। আমরা বামা গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলো জেনে নেব। বামা গল্পের ইম্পর্টেন্ট লাইন: অল্প বয়সে প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। এর পরের লাইন, ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। এরকম ছোট ছোট লাইন তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে। তারপর এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়। তার আগের অংশটা কিন্তু এই যে এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়, এই লাইন তুলে প্রশ্নটা আগের হয়ে যেতে পারে। মানে কোন দেশের কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে, সে কেন ওখানে যাচ্ছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু হতে পারে। এরপরের প্রশ্ন, পরের লাইন, পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। এই প্রসঙ্গটা আমি উল্লেখ করিনি, এটা একটু বলে নিই। যখন ওই ফাঁসুড়ে ডাকাতের কথা বলা হয়েছে তখন তালদিঘির কাছে যখন এসে পৌঁছেছে, মানে ওই বড় দিঘিটার কাছে যখন এসে পড়েছে গল্পকথক, তখন গল্পকথক মনে মনে ভাবছে যদি একান্তই ডাকাতের হাতে, ফাঁসুড়ে ডাকাতের হাতে পড়ে যায় তাহলে সে প্রাণপণে দৌড়বে, আর ব্যাগটা না হয় পড়ে থাকবে, তার টাকা করেই ওষুধপত্র না হয় যাবে, প্রাণটা তো অন্তত বেঁচে যাবে। এই প্রসঙ্গে কথাটা বলা হয়েছে। এরপর পরের লাইন কি? পরের লাইন, বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশাই কোথায় যাবেন, সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না। এই লাইন তুলেও প্রশ্ন হতে পারে। এরপরে বলবো, সেকালে লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। কোন ধরনের শিক্ষায় মানুষ? আতিথেয়তার কথা বলা হয়েছে এখানে। এরপর, এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। এরপরের লাইন, বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। এরপরের লাইন, আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম। এরপরের লাইন, দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। বামা সম্পর্কে বলা হচ্ছে। এর পরবর্তী লাইন, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, অথবা ওই অংশটা বাদ দিয়ে পরের অংশটা দেওয়া যেতে পারে, সারা হাত পা অবশ ঝিমঝিম করতে লাগলো, মানে যখন শুনেছে এরা ফাঁসুড়ে ডাকাত। এরপর, তুমি যে হও তুমি পরম দয়াময়ী, বামাকে বলছে। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না, বামা বলছে। এরপর, মনে যদি রাখতে পারেন তবে বাঁচতে পারবেন, মানে তার বাড়ির কথা, তার দিদির বাড়ির কথা। এর পরবর্তী লাইন, কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন হয় বলা তো যায় না। সবটাই কিন্তু বামা বলছে। এর পরের লাইন, অদ্ভুত অভিনয় করে গেল বটে, বামার কথা বলা হচ্ছে। জীবনদাত্রী দয়াময়ী বামা। জীবনদাত্রী কেন বুঝতে পারছো, দয়াময়ী কেন সেটাও বুঝতে পারছো।
পরের প্রশ্ন, পুলিশ কি গায়ের লোক কিছুই টের পায় না, কিছু বলে না? মানে এটা গল্পকথক প্রশ্ন করছে। তার প্রশ্নের উত্তরে কিন্তু বাবা বলেছে যে পুলিশ থানা এখানে অনেক দূরে, সেসব করে কোনো লাভ নেই, মানে সেসব জানিয়েও কোনো লাভ নেই। আর তাছাড়া সবাই জানে, সবাইকে টাকা পয়সা দিয়ে এরা ম্যানেজ করে রেখেছে। আর হচ্ছে শ্বশুরমশাই, তার ভাসুর তারা রয়েছে, এটা বলেছি। যাই হোক, পরবর্তী লাইন, তুমি আমার মা আমার জীবনদাত্রী। এবং শেষ লাইন যেটা বলবো, ইম্পর্টেন্ট লাইন, পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। এই হচ্ছে বাবা গল্পের সমস্ত সংক্ষিপ্ত কাহিনী, সমস্ত কাহিনীর সংক্ষিপ্তকরণ এবং সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো। আমরা চলে যাব এরপর আমাদের পরবর্তী গল্পে। আমাদের পরবর্তী গল্প বনফুল রচিত ক্যানভাসার। এই গল্পের মূল গ্রন্থের নাম শ্রেষ্ঠ গল্প, আর বনফুলের যে আসল নাম তা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটা তোমরা অবশ্যই জেনে রাখবে। আর অবশ্যই দুটো করে নাম, যেটা আমি বলেছিলাম গল্পের নাম বা কাব্যগ্রন্থ মানে কবিতার ক্ষেত্রে নাম, সেগুলোও কিন্তু দেখবে, সেটা আমি আজকে বলছি না। যাই হোক, এই যে গল্পটা, এর মূল বিষয় মানে মূল যে চরিত্রগুলো, তারা হচ্ছে ভৈরব, কাত্যায়নী এবং হীরালাল। ভৈরব হচ্ছে এই গল্পের নায়ক চরিত্র বলা যেতে পারে, আর কাত্যায়নী হচ্ছে তার স্ত্রী, আর হীরালাল হচ্ছে আর একটা কেন্দ্রীয় চরিত্র, যে না থাকলে এই গল্প এগোতোই না। ক্যানভাসার নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানভাসার অর্থ হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে, সোজা বাংলায় যাকে বলা হয় হকার। যাই হোক, সেই ক্যানভাসার হচ্ছে হীরালাল। আমরা যে গল্পটা পড়লাম ক্যানভাসার, সেই গল্পে আমরা দেখেছি গল্পের শুরুতেই লেখক বলছেন কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। এখানে লেখক জানাচ্ছেন কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী, মানে একটা কলহ হয়েছিল, মনে হচ্ছে যেন একটা ঝগড়া হয়ে গেল, তারপর থেকে গল্পটা লেখা হচ্ছে। কলহের মূল কারণ কাত্যায়নী কেন? এই ভৈরব এবং কাত্যায়নীর সাথে একটা ঝগড়া হয়েছিল। কলহ মানে ঝগড়া। সেই ঝগড়ার মূল কারণ কাত্যায়নী, কারণ তার একটা শৌখিন শাড়ি কেনার শখ হয়েছিল। সে বহুদিন ধরে ভৈরবকে এই শাড়ি কেনার কথা বলেছিল, কিন্তু ভৈরব ছিল বেকার, তার কাছে যথেষ্ট অর্থ ছিল না যে এইসব শৌখিন সামগ্রী কিনে সে তার স্ত্রীকে দেবে। এবং তার যে অকর্মণ্যতা, মানে সে যে অক্ষম, সেটা বোঝাতেও মানে বলতেও সে স্ত্রীর কাছে পারেনি, কারণ তাতে তার লজ্জা বোধ হয়েছে, তার পৌরুষে আঘাত লেগেছে। সেই কারণে সে কি করেছে, সে বলেছে যেগুলো একেবারে মানে নানা রকম স্তোক বাক্য সে স্ত্রীকে দিয়েছে, বলেছে যে সব শৌখিনতা আমাদের একেবারেই আমি সহ্য করতে পারি না, এগুলো মানে বিলাসিতা, এই বিলাসিতা করা উচিত নয়, এইসব নানান রকম কথা বলেছে। কিন্তু স্ত্রী কাত্যায়নী তো আসল বিষয়টা বুঝতে পেরেছে যে কেন ভৈরব এ কথা বলছে। সেই কারণে ভৈরবকে সে কিছু কটু কথা বলে, এবং সে বলে যার হাই তুলতে চোয়াল ধরে যায়, কিংবা যার এক করার মুরদ নাই তার কেন বিয়ে করতে যাওয়া, এরকম নানান রকম কথা সে তার ভৈরবকে বলে। এবং এই নিদারুণ সত্যি কথা যখন স্ত্রী বলে ভৈরবকে, তখন তার খুব আঘাত লাগে, এবং স্ত্রীর সাথে আর কলহ সে না বাড়িয়ে সে দুপুরবেলা ভর দুপুরে সে মাথায় কিছুটা তেল চাপড়িয়ে একেবারে বাড়ির বাইরে চলে যায়, এবং একটা দাঁতন ভেঙে দাঁত ঘষতে ঘষতে বাইরে বেরিয়েছে। প্রচণ্ড রেগে যখন সে বাইরে বেরিয়েছে, একেবারে দুপুরবেলা, প্রচণ্ড রোদ, একেবারে তপ্ত মাথা, সেই সময় তার সামনে পড়েছে হীরালাল ক্যানভাসার। হীরালাল ক্যানভাসার প্রসঙ্গে বলতে গিয়ে লেখক বলছেন সে ওভার ক্যারেট হয়ে এই গ্রামে এসেছিল। আসলে ক্যানভাসার হীরালালের অন্য কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু সে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ে সেই জায়গায় সে নামেনি, অন্য কোথাও চলে গেছে, এবং যেখানে এসে মানে সে নেমেছে সেটা হচ্ছে এই ভৈরবদের গ্রাম। এবং সে জানায় ওভার ক্যারেট হয়ে যখন সেই গ্রামে এসেই পড়েছে, তখন সে কিছুটা যদি দাঁতের মাজন বিক্রি করতে পারে তাহলে তার লাভ হয়। তাই সে অলসের মতো বসে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে লেগেছে, এবং সেই সময় ভৈরব তার সামনে পড়েছে। এই যে ভৈরব প্রচণ্ড রেগে গিয়ে তার সামনে পড়ল, সেই সময় হীরালাল তাকে বলেছে দাঁতের মাজন লাগবে নাকি। প্রচণ্ড রেগে গেছে ভৈরব, কারণ গ্রামে সেই সময় দাঁতের মাজন একটা বিলাসিতার সামগ্রী, দাঁতন করেই সবাই দাঁত পরিষ্কার করে, কিংবা ছাই দিয়ে দাঁত মাজে, এরকম একটা পরিস্থিতি তৎকালীন সময় গ্রামে। সেখানে দাঁতের মাজন মাজবে এমন একটু অবস্থাপন্ন মানুষ হলে ভালো হয়, এটা ভৈরব মনে করছে। তাই সমস্ত রাগ গিয়ে পড়ে হীরালালের ওপর, কাত্যায়নীর ওপর যা রাগ তার জমেছিল সবটা গিয়ে পড়ে হীরালালের ওপর।
সে হীরালালের উপর রেগে গিয়ে তাকে বলতে থাকে যে তোমার জন্য, তোমাদের মতো লোকের জন্য দেশটা উচ্ছন্নে গেল, এরকম নানান কথা সে হীরালালকে শোনাতে থাকে। কিন্তু হীরালাল প্রচণ্ড ধৈর্যের সাথে ভৈরবের সমস্ত কটাক্ষ, সমস্ত তির্যক কথাবার্তা, অত্যন্ত কলহের কথাবার্তা সবটা উপেক্ষা করে এবং বারবার সে দাঁতের মাজন বিক্রি করার কথা বলে। কিন্তু তার এই একঘেয়েমি কথাবার্তা এবং তার রেগে না যাওয়াটা ভৈরবকে আরও বেশি রাগিয়ে তোলে। তোমরা দেখবে যখন মানুষ প্রচণ্ড রেগে যায় তখন তার কথাগুলো যদি কেউ শুনে হেসে উড়িয়ে দেয়, রেগে না যায়, তাতেও কিন্তু রাগ হয়। হীরালালের ক্ষেত্রে, হীরালালের কথায় ভৈরবেরও তাই হয়েছিল। হীরালাল যখন বারবার রেগে না গিয়ে একই কথা তাকে বারবার বলছিল, তখন ভৈরবও অত্যন্ত রেগে যায় এবং সে তাকে গ্রাম থেকে চলে যেতে বলে, বেরিয়ে যেতে বলে। হীরালালের এই কথাটায় আত্মসম্মানে লাগে এবং সে তাকে বলে যে আপনি কি গ্রামের মালিক। এই কথাটা বললে হীরালালের কথাটা ভৈরবকেও আঘাত করে। এই কথা কথোপকথন চলাকালীন দুজনের মধ্যে একটু তর্কাতর্কি বাড়তে থাকে এবং একসময় উত্তপ্ত হয়ে উঠে ভৈরব হীরালালের গণ্ডদেশে আঘাত করে, মানে গালে একটা প্রচণ্ড থাপ্পড় মারে। থাপ্পড় মারার সাথে সাথে দেখা যায় হীরালালের যে দন্তপাটি সেটা একেবারে খুলে গিয়ে মাটিতে পড়ে আর ভৈরব অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। অর্থাৎ বোঝা যায় যে হীরালাল যে দাঁত পড়েছিল সেই দাঁতটা তার নকল দাঁত ছিল এবং সে দাঁতের মাজন বিক্রি করছে। ভৈরব অবাক হয়ে যখন হীরালালের দিকে তাকিয়ে আছে, হীরালাল তখনও কিন্তু রেগে যায়নি। সে জানায় যে কি দেখছেন মশাই এরকম করে, এটা নকল, আর চুলটাও নকল। মানে সে যখন হীরালালের চুলের দিকে তাকাচ্ছে বলছে হ্যাঁ ঠিকই, ওটাও নকল, ওখানেও কলপ লাগিয়েছি, নেবেন নাকি, মানে আবার সেই দাঁতের মাজনের কথা বলে। এবং সেই সময় সে আরও জানায় যে তার মানে নির্দিষ্ট বয়স্ক ছেলে, মানে বড় ছেলে নির্দিষ্ট সময়ে যখন তার রোজগার করার কথা সেই সময় সে মারা গেছে। এর ফলে সংসার টানার জন্য বাধ্য হয়ে হীরালালকে এই কাজটা করতে হচ্ছে। ভৈরব তখন বুঝতে পারে যে মানে আলস্য দূরে রেখে হাসি মুখে সমস্ত সংকটকে মাথায় নিয়ে হীরালাল যদি এই কাজটা করতে পারে তাহলে সে এত রেগে যাচ্ছে কেন। আর দেশের মানুষ যে শুধুমাত্র বিলাসিতার জন্যই সব করে তা যে নয়, এই মানুষগুলো যে মানুষকে বিলাসী করে তোলার জন্য এগুলো বিক্রি করছে তাও যে নয়, সেটাও বুঝতে পেরে সে লাস্ট মুহূর্তে, মানে শেষে আমরা দেখছি বলছে দিন তবে এক কৌটো মাজন, মানে শেষ পর্যন্ত সে হীরালালের কাছ থেকে এক কৌটো মাজন কিন্তু কেনে, যে দাঁতন করতে করতে বেরিয়েছিল এবং শৌখিন শাড়ি কেনার জন্য স্ত্রীকে স্তোকবাক্যে ভুলিয়ে রাখছিল সেই ভৈরব। এখানে আমরা দেখি গল্পটা শেষ হয়েছে। এই গল্পের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো কি? এই গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলোর মধ্যে আমরা দেখব প্রথমেই আছে যে ভৈরবে কাত্যায়নীর কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, এইখানটা এতটুকু বাদ দিয়ে সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইতো তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। পুরো লাইনটা তুলে দিয়ে কোন কাণ্ড কি হয়েছিল আলোচনা করতে আসতেই পারে, ছোট ছোট ভাগে প্রশ্ন হতে পারে। এর পরবর্তী লাইন, এই সব বিলাস লালসার ফলে এই দেশটা উচ্ছন্নে যাইতেছে। পরবর্তী লাইন, একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে, তাহার শহরে যাইবার কথা, অথবা ওভার ক্যারেট হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে। ওভার ক্যারেট কি সেটাও প্রশ্ন আসতে পারে। এই পাড়াগাঁয়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো, এই লাইনটা তুলেও প্রশ্ন হতে পারে, মানে ভৈরব যে কথাটা বলছে। এরপরের লাইন বলবো, আপনারা হচ্ছেন দেশের শত্রু, কাকে কেন শত্রু বলা হয়েছে, কি জন্য, এই সমস্ত আসতে পারে। আপনি কি এই গ্রামের মালিক? পরবর্তী লাইন, যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। অথবা এইসব জুয়া চোরগুলা দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলোকে খেপাইয়া তুলিয়াছে। অপরিণামদর্শী মানে যারা ভবিষ্যৎ দেখতে পারে না, পরিণাম চিন্তা করতে পারে না, দেখতে পায় না। পরবর্তী লাইন, ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই। এই লাইনটাও আসতে পারে, অন্য লাইনটাও হতে পারে। তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। তদপেক্ষা মানে কি অপেক্ষা এবং কাণ্ডটা কি, দুটোই আসতে পারে। এবং শেষ লাইন যেটা বলবো, কেন মারধর করছেন মশাই। এই হচ্ছে এই গল্পের ইম্পর্টেন্ট সমস্ত লাইন। এছাড়াও অন্য লাইন থেকে প্রশ্ন হবেই না এমনটা নয়, কিন্তু এই লাইনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এইসব লাইন থেকেই প্রশ্ন আসার চান্স অত্যন্ত বেশি। এরপরে আমরা চলে যাব আমাদের এ পর্যায়ের ইম্পর্টেন্ট যে গল্পটা, সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্ম। আমাদের এই দেবতার জন্ম গল্পের মূল গ্রন্থের নাম হচ্ছে
শিবরাম রচনাবলী। এই শিবরাম রচনাবলী থেকে গল্পটা নেওয়া হয়েছে। গল্পের যে মূল বিষয় সেটা আমরা বলবো। আমরা দেখেছি এখানেও একজন গল্পকথক আছেন এবং গল্পকথকের বাড়ির সামনে দোরগোড়ায় একটা পাথর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং সেই পাথরটার জন্য যাতায়াতের পথে প্রায়শই যখন তাড়াহুড়ো করে তিনি বেরোতেন হোঁচট খেয়ে পড়ে যেতেন, মানে গল্পকথক। কিন্তু একদিন যখন তিনি কোনো রকম তাড়া ছিল না, ধীরে সুস্থে বেরোচ্ছেন, সেই সময় হোঁচট খেয়ে একেবারে একটা মোটর গাড়ির সামনে পড়েছেন। মোটর চালক অত্যন্ত নিপুণ ছিল, সেই জন্য তার দক্ষতায় সে যাত্রা তিনি বেঁচে গেছেন। কিন্তু গল্পকথক উপলব্ধি করলেন যে এই পাথরটা তার জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আজ হয় ও নয় আমি থাকবো। এই সিদ্ধান্ত নিয়ে পরদিন সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠলেন, উঠে একটা কোদাল নিয়ে পাথরটা তোলার কাজে লিপ্ত হলেন। একেবারে গলদঘর্ম হয়ে পাথরটা যখন তুলেছেন তখন দেখলেন তার আশেপাশে একেবারে ভিড় জমে গেছে এবং ওই ভিড়ের মধ্যে থেকে একজন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করছে যে কোনো স্বপ্নাদেশ পেলেন কিনা। যখন গল্পকথক বলছেন যে কোনো স্বপ্নাদেশ নয়, তখন ভদ্রলোকের কৌতূহল অত্যন্ত দেখা গেছে। তখন ভদ্রলোককে জিজ্ঞেসও করেছে গল্পকথক যে পাথরটা তার চাই কিনা, কিন্তু ভদ্রলোক পাথরটা সম্পর্কে আর কিছু বলেনি। এরপর ওই পাথরটা তুলে রাস্তার এক পাশে গল্পকথক প্রতিষ্ঠা করেন, মানে রেখে আসেন যাকে বলে। এরপর দেখা যায় যে গল্পকথক প্রায়শই যাতায়াতের পথে যখন পাথরটাকে দেখছেন, তখন একদিন দেখলেন যে রাস্তায় যারা জল দেয় হোস পাইপের জলে ওই পাথরটা ধুয়ে মুছে শ্রীবৃদ্ধি ঘটেছে। তার যখন শ্রীবৃদ্ধি ঘটেছে সেটা দেখে গল্পকথকের বেশ ভালো লাগছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং সেই সময় হঠাৎ অন্য একদিন ওই ভদ্রলোক, সেই প্রথম দিনের সেই কৌতূহলী ভদ্রলোক গল্পকথককে এসে জিজ্ঞেস করছেন যে পাথরটা কোনো কেউ সরিয়ে ফেলবে না তো, মানে পাথরটার প্রতি কারোর বিশেষ ইন্টারেস্ট হবে না তো, মানে কৌতূহল হবে না তো। এই সরিয়ে ফেলার কথায় ভদ্রলোক গল্পকথক অত্যন্ত অবাক হয়েছেন। তিনি মনে করছেন একটা সামান্য পাথর কে নেবে, সমজদার কে আছে। তিনি এই ভেবে গল্পকথক ওই ভদ্রলোককে একটু কৌতুক করে বলেছেন যে সবাই রাঁচিতে চলে গেছে, এরকম কেউ নেই একমাত্র উনি ছাড়া। আর এরপরে দেখা গেছে, কারণ গল্পকথককে যখন দৃষ্টি নিয়ে যাওয়া হয়েছে পাথরের দিকে, তখন তিনি দেখেছেন পাথরটার কান্তি ফিরেছে। কিভাবে কান্তি ফিরেছে? কেউ যেন তেল সিঁদুর লেপে পাথরটাকে পুজো করে গেছে। আসলে সামনেই গঙ্গা এবং গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় যারা যাতায়াতের পথে ওখানে ফুল বেলপাতা দিয়ে ওকে একেবারে পুজো করেছে তেল সিঁদুর লেপে। এবার ওই কৌতূহলী ব্যক্তির মনে হয়েছে পাথরটা ওখান থেকে উধাও হয়ে যেতে পারে। এতে গল্পকথক অবাক হয়েছেন, কেন উধাও হবে? কিন্তু হঠাৎই দেখা গেছে পাথরটা সত্যিই সেখানে নেই। গল্পকথকের তখন মনে হয়েছে ওই ভদ্রলোকের কথা তিনি নিশ্চয়ই কষ্ট পাবেন। যাতায়াতের পথে ভদ্রলোকের দেখা হয়েছে, কিন্তু তিনি ওই কথাটা আর বলেননি, তিনি কষ্ট পাবেন ভেবে। এরপর গল্পকথক একদিন দেখেছেন যে বটগাছে, মানে রাস্তার অন্য ধারে একটা বটগাছের তলায় ওই পাথরটাকে কেউ খুব সুন্দরভাবে নিপুণ হাতে প্রতিষ্ঠা করেছে এবং ওই প্রয়োগ নৈপুণ্য গল্পকথককে অবাক করেছে। মানে প্রয়োগ নৈপুণ্য কেন? দেখা গেছে যে পাথরটা এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যেন মনে হচ্ছে একটা শিবলিঙ্গ, এবং ওই সামান্য একটা রাস্তার পাথরকে ওই শিবলিঙ্গে পরিণত করার জন্য ওই প্রয়োগ নৈপুণ্য, দক্ষতা গল্পকথককে একেবারে অভিভূত করে দিয়েছে। তিনি যথেষ্ট প্রশংসা করেছেন যে ব্যক্তি কাজটা করেছে তার। এরপর কিছুদিনের মধ্যে দেখা গেছে ওই বটগাছতলায় সাধু এসে বসেছে, একজন সাধু, এবং কিছুদিনের মধ্যে আরও সাধুর সমাগম হয়েছে। সেখানে গাজার একেবারে গন্ধ, তারপরে তাদের বোম বোম ধ্বনি, একেবারে অশ্বত্থতলা মেতে উঠেছে। গল্পকথকের মনে হয়েছে যে ভক্তের সমাবেশ খুব তাড়াতাড়ি হবে। সত্যিই ভক্ত এসেছে, প্রচুর লোকজন। এবং সেই সময় একদিন গল্পকথক ওই ভিড়ের মধ্যে শুনতে পাচ্ছেন যে কোনো একজন সাধুবেশী লোক, ওই মানুষজন যারা ওখানে ভক্ত বেশি, তাদেরকে বোঝাচ্ছেন যে এই পাথরটা আসলে স্বয়ংভূ, ওখানে স্বয়ং উদ্ভব হয়েছে এবং এর তল খুঁজে পাওয়া যায় না, কোথায় যে শেষ তা জানা যায় না। এটা একেবারে ত্রিলোকেশ্বর শিব মহাদেব। এই কথা যখন গল্পকথক শুনেছেন এবং তিনি ওই পাথরের আসল ইতিহাস জানেন, তখন তার খুব ইচ্ছা হয়েছে যে ভক্তদের কাছে আসল সত্যটা বলে দেন। কিন্তু আমাদের দেশে ঈশ্বর তত্ত্ব কত সাংঘাতিক গল্পকথক জানতেন এবং তিনি কৌতুক করে বলেছেন যে যেহেতু তার LIC করা ছিল না, জীবন বীমা করা ছিল না, কাজে তিনি বলেননি। কারণ এই কথা বললে ভক্তরা তাকে যদি মারতো এবং তিনি যদি মারা যেতেন, তাহলে তার পরিবার জীবন বীমা সহ কোনো রকম টাকা পয়সা পেত না, সেই জন্য তিনি বলেননি। আরও একটা কারণ ছিল যে তার তাড়া ছিল যাওয়ার, অন্যত্র তিনি যাচ্ছিলেন।
কাজেই ব্যাপারটা তিনি মনোযোগ দেননি। এরপর দেখা গেছে ওই ভদ্রলোক তার কোনো কাজের জন্য অন্যত্র গেছেন এবং তার মনে হয়েছে খুব তাড়াতাড়ি ওখানে মন্দির টন্দির স্থাপন হতে পারে। পরবর্তীকালে দেখা গেছে গল্পকথক যখন ফিরছেন ওই পথ দিয়ে, তখন দেখছেন মানে কোথাও একটা ব্যবসা সূত্রে গেছিলেন, যখন ফিরছেন তখন দেখছেন যে ওইখানে একটা সত্যি মন্দির তৈরি হয়েছে এবং সেই মন্দির প্রাঙ্গণে ভক্তবেশে যাকে দেখেছেন তাকে দেখে তিনি অবাক হয়ে গেছেন। সেই প্রথম দিনের কৌতূহলী ব্যক্তি, সেই কৌতূহলী ব্যক্তি একেবারে গেরুয়া বসন, তার রুদ্রাক্ষের মালা ধারণ করা, একেবারে হাত জোর করে বিনম্রভাবে গল্পকথককে বলছে সবই ঈশ্বরের ইচ্ছা এবং এই স্বয়ংভূর মানে দিনই হচ্ছে এই শিবের সেবায়েত, মানে তিনিই যে প্রতিষ্ঠা করেছেন সেটা পরিষ্কার। গল্পকথক প্রচণ্ড রেগে গেছেন, কারণ একটা বিনি পুঁজির ব্যবসা ফেলেছেন, একটা মিথ্যে মানুষকে বোঝাচ্ছেন, আসলে একটা সামান্য পাথরকে দেবমহিমায় আখ্যা দিচ্ছেন, এই ব্যাপারটা তিনি মেনে নিতে পারেননি, তাকে কটু কথা বলেছেন। এবং তিনি যখন কটু কথা বলেছেন তখন সেই ভদ্রলোক, কৌতূহলী মানুষ যখন সে একেবারে সেবায়েত হয়ে গেছে, তখন সে বলছে এসব কথা বলবেন না, এই শিবের মাহাত্ম্য প্রচুর, সমস্ত দেশটা যখন বসন্ত রোগে ছেয়ে গেছে তখন আমাদের এই অঞ্চলে কিন্তু বসন্ত রোগ দেখা যায়নি, কারণ সবাই এই শিবের চরণামৃত খেয়ে একেবারে সুস্থ সবল আছে। তখন গল্পকথকের ভয় হয়েছে যে সত্যিই তো বসন্ত রোগ হচ্ছে, তার মনে হয়েছে তারও এটা হতে পারে, কারণ তার এর আগে একবার এরকম একটা রোগ হয়েছিল, হাম হয়েছিল, এবং তিনি প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি অ্যালোপ্যাথির মানে ওই টিকা নেবার জন্য, ওই বসন্ত রোগের টিকা নেবার জন্য দৌড়চ্ছেন। দেখা যাচ্ছে তিনি বসন্ত রোগের টিকা নেওয়ার জন্য যখন যাচ্ছেন তখন তার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সে বলেছে যে হোমিওপ্যাথি ভেরিলোনিয়াম নেওয়ার জন্য 1 ডোজ নিয়ে নিতে। তিনি তখন তার কথা বিশ্বাস করে ভেরিলোনিয়াম নিয়েছেন। নিয়ে যখন তিনি ফিরছেন তখন এক শবযাত্রা দেখেছেন এবং তার মনে হয়েছে, অনেকগুলো শবযাত্রা পরপর দেখেছেন, দেখে তার মনে হয়েছে দেশের মানুষরা বোধহয় সবাই বসন্ত রোগে মারা যাচ্ছে এবং তাদের নিঃশ্বাস প্রশ্বাস বাতাসে ঘুরে বেড়াচ্ছে, জীবাণু ঘুরে বেড়াচ্ছে এবং সেই জীবাণু তাকে আক্রমণ করে এতক্ষণে বোধহয় তার ভেতরে ক্রিয়া প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই ভেবে তিনি আবার তাড়াতাড়ি যখন ফিরছেন, মানে অ্যালোপ্যাথি ওই ওষুধ টিকা নেবেন ভাবছেন, সেই সময় চোখে পড়ে একটা দেওয়ালের একটা পোস্টারের দিকে, একটা পোস্টারে লেখা ছিল কবিরাজি অব্যর্থ বসন্ত রোগের ওষুধ। তিনি তখন সেই কবিরাজের কাছে যান এবং সেখানে গিয়ে দেখেন যে কণ্টিকারির শেকড় বাটা হচ্ছে, তাই একতাল খেয়ে নিতে বলা হয়, তাই তিনি খেয়ে নেন। কিন্তু তাতেও তার মানে মন ভিজছে না, তবু তিনি বিভিন্ন দোনামোনা করতে করতে বাড়ি ফিরেছেন। মাকে বলছেন, মা তখন বলছে একেবারেই নয়, মুখে একটা ফুসকুড়ি হয়েছিল সেটা দেখিয়ে মাকে বলছেন দেখো বোধহয় আমার খুব সাংঘাতিক কিছু একটা হয়ে গেছে, বসন্ত হয়েছে। মা তাকে তখন একটু আশ্বাস দেওয়ার জন্য একটা হরিতকি মায়ের হাতে বাঁধা ছিল এবং তিনি খুলে সন্তানের হাতে পরিয়ে দিয়ে বললেন যে এই হরিতকি তাকে এতদিন বাঁচিয়েছে। তিনি বহু বসন্ত রোগীকে সেবা করেছেন, নিজে হাতে তাদের সেবা শুশ্রূষা করেছেন, কিন্তু তার কখনো হয়নি এই হরিতকির এমন মহিমা। এবং সে কথা শুনে গল্পকথক তাড়াতাড়ি মায়ের হাত থেকে সেটা নিজের হাতে বেঁধে নিয়েছে, কিন্তু তাতেও তার নিস্তার নেই, তার মনের ভয় কিন্তু দূর হয়নি। পরদিন সকালবেলায় সে আবার ছুটেছে সেই বসন্ত রোগের টিকা নিতে। বসন্ত রোগের টিকা নিয়ে যখন সে ফিরছে তখন দেখা গেছে অদ্ভুত একটা ক্লাইম্যাক্স, তার মধ্যে পরিবর্তন, মানসিক পরিবর্তন। গল্পকথক এখানে জানাচ্ছেন যে মানে লেখক এখানে জানাচ্ছেন যে মানুষের মনটা এতটাই মানে নরম হয় এবং সংবেদনশীল হয় যখন সেটা দুর্বল হয়, দুর্বল মুহূর্তে মানুষ কিন্তু নিজেকে কঠিন করে রাখতে পারে না। এই গল্পকথকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, সেখানে তার একটা শিক্ষিত মন একেবারে দুলে গিয়েছিল, ঈশ্বর চেতনা এবং ওই সমস্ত কুসংস্কার তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। তাই সে যখন টিকা নিয়ে ফিরছে তখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেনি। যখন সেই মন্দিরের পাশ দিয়ে সে যাচ্ছে ওই শিব মন্দিরের সামনে দিয়ে, তখন চারদিক দেখে নিয়েছে কেউ দেখছে না তো, এবং না তার মনে হয়েছে যে সে এই যে কথা বলেছে ত্রিলোকেশ্বর শিব সম্পর্কে, এতে হয়তো তার পাপ হয়েছে, তার পাপের ফলে হয়তো বসন্ত রোগ তাকে ধরবে, এবং সে এইসব মনে করে একেবারে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে ত্রিলোকেশ্বর শিবের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করেছে এবং উঠে পড়ে চারদিকটা দেখে নিয়েছে। এই বিষয়টা প্রমাণ করেছে যে ঈশ্বরবাদ এবং বিজ্ঞান দুই কিন্তু দুইয়ের জায়গায় একেবারে বিরাজমান। মানুষের দুর্বল মুহূর্তে মানুষের ঈশ্বরের শরণাপন্ন হন। আর এই গল্পের কোথাও কিন্তু মানে লেখক ঈশ্বরের থেকে বিজ্ঞানকে অথবা বিজ্ঞানের থেকে ঈশ্বরকে ছোট করে দেখাননি এবং দুইকে একেবারে পুঙ্খানুপুঙ্খ প্রয়োজনীয় করে দেখিয়েছেন। শুধুমাত্র যেটা ত্যাগ করতে বলেছেন মানে লেখক এই গল্পের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে মানুষের কুসংস্কারকে, যে কুসংস্কারের জন্য মানুষ অন্যের বিভিন্ন রকম মিথ্যে প্রলোভনে পা দেয় এবং নিজের ভেতরকার যে বুদ্ধি সেই সমস্ত কিছু সে হারিয়ে ফেলে। এটাই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু। এই গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা অবশ্যই দেখে নেব।
সেগুলো কি অবশ্যই একটু খেয়াল করবে। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। নেক্সট, কি ভাগ্যে ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। পরবর্তী লাইন, ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে। তারপরের লাইনে আমরা যাব, একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। ও বলতে কাকে বোঝানো হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, পাথরটাকে। এরপরের লাইন হচ্ছে, কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি। তারপর এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কাকে না, ওই পাথরটাকে। এরপর বলছে যে সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। কার দৈব শক্তি? ওই পাথরটার দৈব শক্তি। কোন দৈব শক্তি? মানে যে দৈব শক্তির জন্য ওই পাথরটা অত্যন্ত সজাগ থাকা সত্ত্বেও গল্পকথককে বিপদের মুখে ঠেলে দিত, সেই দৈব শক্তি। তারপরের লাইন, আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এখন বলা যেতে পারে। কার মধ্যে? ওই নুড়িটার সাথে গল্পকথকের। তাকে না দেখলে তার ভালো লাগে না, তার মনের মধ্যে একটা পিতৃত্ব বোধ এসছে, কারণ ওই নুড়িটার জন্ম দিয়েছেন তিনি মাটি থেকে তুলে, এরকম একটা বিষয়। এরপরের লাইন, ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম। পরের লাইন বলবো, ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। এরপরের লাইন, এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল। সমজদার বলতে কিন্তু সেই প্রথম দিনের কৌতূহলী ব্যক্তিকে বোঝানো হয়েছে। তারপর, ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। আকস্মিক অন্তর্ধান বলতে ওই যে বটতলায় নিয়ে স্থাপন করা, অন্তর্ধান মানে হারিয়ে যাওয়া। তারপর, এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয়। পরের লাইন, নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। পদোন্নতি বলতে তাকে একেবারে পুজো করা হচ্ছে শিব মূর্তি হিসাবে। এরপর, যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না। পরবর্তী লাইন, কিন্তু জীবন বীমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম। এরপরের লাইন, মন্দির চত্বরে সেই লোকটা, প্রথমত সেই আদি অকৃত্রিম উপাসক। এক্ষেত্রে বলি পুরো লাইনটা না তুলে সেই আদি ও অকৃত্রিম উপাসক এটাও আসতে পারে। এরপর হচ্ছে যে লাইনটা, এই দিনই শিবের সেবায়েত। পরবর্তী লাইন, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফেলেছেন। বিনি পুঁজির ব্যবসা কেন? যেখানে কোনো পুঁজি লাগে না, এক্ষেত্রে ওই ভদ্রলোকের তাই হয়েছিল। পরবর্তী লাইন একেবারে আমরা চলে যাব 45 পেজে। এই বিপদসংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এরপর 30 বছরে একবারও হয়নি তোমার? মাকে জিজ্ঞেস করছে কি হয়নি, কি বৃত্তান্ত, এই প্রশ্ন আসতে পারে। সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কোন মনের জোর কাদের পক্ষে সহায় সেগুলো কিন্তু একটু ডিটেলে দেখে নিতে হবে। তারপরে লাইন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নতমুখে চুপ করে দাঁড়াতে হয়। অজ্ঞের সীমান্ত মানে কি হবে বলা যাচ্ছে না, শেষ পর্যন্ত ঈশ্বরের শরণাপন্ন হওয়া। এরপরের লাইন, প্রার্থনা করলাম বাবা আমার মূঢ়তা মার্জনা করো, মানে আমার বোকামি। তারপর উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম, কেউ দেখে ফেলেনি তো। এই হচ্ছে এই গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলো যেখান থেকে প্রশ্ন হতে পারে। এরপর আমরা চলে যাব এই সংকলিতার পরবর্তী গল্পে। এরপরের গল্প হচ্ছে ইম্পর্টেন্ট গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষ নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি বলি মানে ওই মূল গল্পটার একটা সামান্য অংশ তোমরা পড়ছো নীল মানুষের কাহিনী বলে, এর আগে পরে অনেকটা বড় একটা গল্প। যাই হোক, এই নীল মানুষের কাহিনীর মূল চরিত্র রণজয়। এছাড়া আমরা ছোট চরিত্র হিসেবে যাদের পেয়েছি, চিত্রার ভাই পাপু, চিত্রা এবং পাপুর ছোট কাকা, তার মা, এবং ওই দুটো চোর যাদের একজনের নাম হেবো এবং আরেকজনের নাম জানা যায়নি। এই হচ্ছে গল্পের মূল চরিত্র। এরপর যে বিষয়টা মানে গল্পের যে মূল বিষয় নীল মানুষের কাহিনী, সেই নীল মানুষ হচ্ছে রণজয়। প্রথমেই বলবো রণজয় কিভাবে নীল মানুষে পরিণত হয়েছিল। নীল মানুষে পরিণত হওয়ার পর রণজয়ের চেহারা কেমন হয়েছিল সেটা অবশ্যই লার্ন করবে ডিটো বই থেকে। সেই চেহারাটা আমি এখানে বলছি না, সংক্ষেপে একটা বলে রাখছি যে তার দৈত্যাকার চেহারা হয়ে গেছিল, তার উচ্চতা সাংঘাতিক বেড়ে গিয়েছিল, তার কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বরের মতো ছিল না, হাড়ের মধ্যে মুখ ঢুকিয়ে মানে কথা বললে যেমন একটা গমগমে আওয়াজ হয় তেমন গমগমে শব্দ হয়ে গিয়েছিল। তার গায়ের রং সম্পূর্ণ মনে হচ্ছিল যেন দরজা জানলা রং করার নীল রং কেউ মানে একেবারে পালিশ করে দিয়েছে তার গায়ে, এরকম একটা অবস্থায় পরিণত হয়েছিল সে, অর্থাৎ রণজয়। আর এই রণজয়ের এই চেহারার জন্য কারা দায়ী? ভিন গ্রহের কতগুলো প্রাণী। বারবার বলছি, ভিন গ্রহের কোনো মানুষ নয়, ভিন গ্রহের প্রাণী যারা মানুষের মতো ছিল, মানুষ ছিল না। সেই প্রাণীগুলো কিভাবে আসতো? একটা গোলাকার যন্ত্রের মতো মানে যন্ত্র করে শব্দ করতে করতে তারা আকাশ থেকে নিচে
নিচে নামতো এবং যন্ত্রটা থেকে একটা দরজা হঠাৎ খুলে যেত এবং পাখির মতো উড়ে উড়ে তারা নিচে পড়তো এবং সেই প্রাণীগুলো হঠাৎ একদিন রণজয়কে ছুঁয়ে দিয়েছিল। সেই ছোঁয়ায় রণজয়ের ওরকম চেহারা, গলার স্বর সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। এই রণজয়ের চেহারা পরিবর্তনের পর সে কিন্তু তা ওই মানুষগুলোর সাথে ফিরে যায়নি, প্রাণীগুলোর সাথে ফিরে যায়নি ভিন গ্রহে। সেই প্রাণীগুলো বারবার তার কাছে এসেছে, তাকে ভিন গ্রহে নিয়ে যেতে চেয়েছে। তারা বলেছে যে এই পৃথিবী তোমার বাসযোগ্য নয়, এই পৃথিবীতে তুমি বাঁচতে পারবে না। তবু রণজয় তাদের সাথে যায়নি, কারণ সে পৃথিবীকে ভীষণ ভালোবাসে, পৃথিবীর মানুষগুলোকে ভালোবাসে। সে যে অতিরিক্ত শক্তি অর্জন করেছে, যে অতিরিক্ত ক্ষমতা অর্জন করেছে, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই পৃথিবীতে সে বাস করতে পারত, সেই ক্ষমতাকেও কিন্তু সে কাজে লাগায়নি। সে সম্পূর্ণভাবে মানুষের ভালোবাসা পেয়ে, ভালোবাসায় জয়ী হয়ে ওই জায়গায় বসবাস করতে চেয়েছিল। এই যে কল্পবিজ্ঞান নির্ভর গল্প, সেখানে দেখা যাচ্ছে রণজয় যখন পরিবর্তিত নীলমানুষ হয়ে গেছে, তখন সে তার বাবার কাছে এসেছিল। তার বাবাও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, মনে করেছিল যে রণজয় মারা গিয়েছে এবং তার প্রেতাত্মা এসেছে, তাই তাকে তাড়িয়ে দিয়েছিল। রণজয় বাবাকে ভয় দেখাতে চায়নি, তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সে ফিরে গেছে। এরপর সে এসেছিল তার পাশের গায়ে নিশানপুর গ্রামে, মানে যে পাশের গ্রামে নিশানপুর গ্রামে থাকতো চিত্রা। চিত্রার সাথে রণজয়ের বিবাহ স্থির হয়েছিল। এই বিয়ের কথা হয়েছিল বলে চিত্রার প্রতি একটা ভালোবাসা, বিশ্বাস তার ছিল। তাই সে চিত্রার বাড়িতে, বাড়ির পাশে যে বাগান, সেই বাগানের একটা জামরুল গাছের পাশে লুকিয়েছিল। পাপু বল খেলতে খেলতে তার বলটা ওই বাগানে চলে যায়। সেই বলটা নিতে গিয়ে সে প্রথম দৈত্যটাকে দেখে। দৈত্য দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। দৈত্যটা তখন পাপুকে বলে চিত্রাকে ডেকে দিতে। পাপু কোনো রকমে তাদের বারান্দায় পৌঁছায়, দৈত্যটাকে গালাগাল করে এবং চিত্রা যখন আসে তখন তাকে বলে ওই দৈত্যটা তোমাকে ডাকছে। চিত্রা যখন বাগানে যায়, পাপুর সমস্তটাই কল্পনা নির্ভর ভেবে চিত্রা অতটা ভয় পায়নি, কিন্তু বাগানে ঢুকে সে হঠাৎ নীলমানুষকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং নীলমানুষ তাকে যখন পাজাগোলা করে তুলে, মানে আড়কোলে তুলে একটু অন্য জায়গায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়, তখন সে অজ্ঞান হয়েছিল। এই অবস্থায় পাপু চেঁচামেচি করে তার ছোট কাকা এবং মাকে ডেকে আনে। মা শোনে যে রণজয় তাকে বলছে যে সে রণজয়। মার মনে পড়ে যে রণজয়ের সাথে চিত্রার বিবাহের কথা হয়েছিল, কিন্তু মা সেসব কথা না বলে রণজয়কে বলে, নীলমানুষকে বলে যে সে যেই হোক চিত্রাকে ছেড়ে দিক। এরপর চিত্রার জ্ঞান ফিরে চিত্রা নীলমানুষকে কামড়ে দেয়। নীলমানুষ কিন্তু ব্যথা পেয়ে চিত্রাকে ছেড়ে দেয়নি, চিত্রার প্রতি সহানুভূতিতে, তার প্রতি ভালোবাসায় তাকে মুক্তি দিয়েছে। এরপর চিত্রা ফিরে যায়, কিন্তু নীলমানুষকে আক্রমণ করে ওই গ্রামের সমস্ত মানুষ, লাঠি সোটা দা মানে যা যা যে পেয়েছে নিয়ে আক্রমণ করতে ছুটে আসে। নীলমানুষের যা শক্তি, তাতে সে প্রত্যেকটা মানুষকে একেবারে মেরে ফেলতে পারত, কিন্তু সেই গ্রামের মানুষগুলোকে সে ভালোবাসে, তাই সে মেরে ফেলেনি, বরঞ্চ দৌড়ে খুব সহজে ওই জঙ্গলটা পার হয়ে একেবারে জলায়ের কাছে পৌঁছায়। জলার কাছে সেই ভিন গ্রহের প্রাণীগুলো তাকে আবার মানে তুলে নিয়ে যেতে চায়। সে জলের মধ্যে গিয়ে লোকায়, কারণ জলকে ওই প্রাণীগুলো খুব ভয় পায়। ভিন গ্রহের সেই মানুষগুলোর গায়ে জল ছিটিয়ে দেবে মনে করে, কিন্তু সেই সুযোগ তার হয় না। আর ওই প্রাণীগুলোর একটা অদ্ভুত শক্তি ছিল, সে কুকুরের মতো ঘ্রাণ ছিল তাদের। সে ঘ্রাণ মানে সেই গন্ধ শুকতে শুকতে নীলমানুষ যেখানে লুকিয়ে থাকবে সেখানে সে ছুটে মানে তারা চলে যেতে পারত। তাদের হাতে টর্চের মতো একটা যন্ত্র ছিল, যেখান থেকে আলোক রশ্মি বেরোতো এবং সেটা যেখানে পড়তো, যে গাছের ওপর, গাছকে একেবারে পুড়িয়ে দিত। যাই হোক, এরপরে যখন জলের তলায় নীলমানুষ লুকিয়েছিল, পরে ডুব সাঁতার দিয়ে সে পাশের গ্রামে পৌঁছায়, তখন তার প্রচণ্ড খিদে পেয়েছে, সন্ধে হয়ে এসছে, প্রত্যেক বাড়িতে ভাতের গন্ধ পাওয়া যাচ্ছে। সে কিন্তু গন্ধে তার খিদে পাচ্ছে, কিন্তু সে কী করবে, খেতে পাচ্ছে না। কেউ চাইলেও তাকে ভিক্ষা দেবে না, কারণ সবাই তাকে ভয় পাচ্ছে। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যায়, দৈত্যকে নয়, সেই জন্য সে কাউকে ভয় দেখাচ্ছে না। এরপর সে লেবু গাছ দেখতে পায়, অন্ধকারে সেগুলোকে ফল ভেবে, মানে খাওয়ার ফল ভেবে খেতে যায়, কিন্তু বুঝতে পারে লেবু, নুন দিয়ে হলেও খাওয়া যেত, কিন্তু তবু সে খিদের মধ্যে সেই লেবুর রস চুষে চুষে খায়। এরপর সে ঘুরতে ঘুরতে এসে পড়ে একটা বাড়ির পাশে, যেখানে একটা মুরগির খাঁচা সে দেখতে পায়, মানে মুরগি আছে অনেকগুলো, পোষ্য মুরগি। তার মনের মধ্যে আসে যে ওই মুরগি ধরে সে খেলে হতো, কিন্তু তার মনে হয় যে তার মনের মধ্যে সব কী আসছে, সে কোনোদিন তো চুরি করেনি, তাহলে কি সে মানে আজকে চুরি করবে? তার মধ্যে কি দৈত্যবৃত্তি জেগে উঠছে আস্তে আস্তে।
এসব মনের মধ্যে আসে, সে খুব ভয় পায়। তার মনে হয় কদিন আগেও সে তো রবীন্দ্রনাথের সমস্ত কবিতা বলতে পারতো, সে কলেজে পড়তো, তাহলে কেন তার মনের মধ্যে এসব আসছে। তারপর নীলমানুষ ওই চৌর্যবৃত্তি থেকে নিজেকে দূরে রাখে, সে চলে যায় আর একটা বাড়ির সামনে, সেখানে তালা ঝুলছিল, সে একটু চাপ দিতে তালাটা ভেঙে যায়, সে ঘরে ঢুকে বুঝতে পারে যে গৃহস্থ বাড়িতে নেই। এরপর সে রান্নাঘরে পৌঁছে কিছু চাল ডাল নুন এসব পেয়ে যায় এবং ভাত মানে হাঁড়িতে চাল ডাল কিছুটা দিয়ে জল দিয়ে বসিয়ে দেয় খিচুড়ি খাবে বলে। এরপর যখন খিচুড়ি হতে টাইম লাগছে তখন সে পাশের ঘরে গিয়ে একটা খাটে কোনো রকমে নিজেকে এলিয়ে দেয়। এতদিন পর সে একটা নরম শয্যায় শুয়েছে, তার বেশ আরাম লাগছিল, কিন্তু হঠাৎ সে দরজার আওয়াজ পায়। পরবর্তীকালে দেখে যে দুটো চোর ঘরে ঢোকে এবং চোর দুটো নিজেদের কাজকর্ম করবে। ঠিক সেই সময় সে একটা চোরকে আড়াল থেকে আক্রমণ করে, মুখ চেপে ধরে এবং তাকে মুখ টুক তার বেঁধে ফেলে, চাদর দিয়ে তার হাত পা বেঁধে একেবারে উঠোনের মধ্যে লম্বা করে শুইয়ে দেয়। চোরটা প্রথমেই কাবু হয়ে যায় নীলমানুষকে দেখে ভয় পেয়ে। এরপর পরবর্তী যে চোর, প্রথম চোরের নাম ছিল হেবো, পরবর্তী যে চোর সেই চোর কিন্তু রণজয়কে দেখে মানে নীলমানুষকে দেখে প্রথমেই ভয় পায়নি, সে তার সাথে মোকাবিলা করতে যায়, ছুরি বসিয়ে দেয় রণজয়ের বুকে। রণজয় ভাবে যে এবার বোধহয় সে মরে যাবে, তার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। এরপর রাবারের মতো সেই রক্ত যখন সে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তখন সেই চোরটা ভয় পায়। এই ভয়ের সময় সেই রণজয় মানে নীলমানুষ সেই চোরকে একেবারে কাবু করে ফেলে, তাকেও আর বেঁধে টেঁধে ওই চোরের সাথে এক সরল রেখায় শুইয়ে দেয় উঠোনে। এরপর সে গরম খিচুড়ি একেবারে গরম গরম খেয়ে নেয় তাড়াতাড়ি করে, সে চলে যাবে। যাওয়ার মুহূর্তে তার মনে হয় যে সে যদি এই মানুষগুলোর এভাবে উপকার করতে পারে, এই কথা ভেবে সে গৃহস্থকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে যায়। পৃথিবীতে থাকার জন্য তার একটা শেষ প্রয়াস, সে চিঠিতে লেখে যে সে কিছুটা ডাল চাল নিয়ে সে খিচুড়ি করে খেয়েছে, তার হয়তো সামান্য সামগ্রী নষ্ট হয়েছে গৃহস্থের, কিন্তু তার পরিবর্তে সে একটা বড় কাজ করে দিয়েছে, দুটো চোরকে ধরে দিয়েছে যারা সমস্ত জিনিসপত্র নিয়ে হয়তো পালিয়ে যেত, এবং এই জন্য তারা হয়তো তাকে ক্ষমা করবে। চিঠিটা এইভাবে লিখে সে সেই বাড়ি থেকে চিঠিটা একটা ইট চাপা দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে নীলমানুষের কাহিনী, গল্পের মূল বিষয়। এই গল্পের যে ইম্পর্টেন্ট লাইন সেটা তোমরা অবশ্যই দেখবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ, কোন দিক কি বৃত্তান্ত সবটা লার্ন করতে হবে। তারপর বলছে পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। এরপর কি বলছে, কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পরের যে লাইন আমরা যা মানে ইম্পর্টেন্ট লাইন হিসেবে বাঁচবো, দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে শিগগির। এর আগে যত ঘটনা হয়েছে সবটা কিন্তু এই লাইনের ওপর প্রশ্ন হতে পারে। এর পরবর্তী যে লাইন, নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। কি নিয়ে উত্তেজনা, কাদের মধ্যে উত্তেজনা, সমস্তটাই ইম্পর্টেন্ট। তারপর তারা সচক্ষে একটা দৈত্য দেখেছে, কারা দেখেছে দৈত্যটাকে, তার পরিচয়। তারপর হচ্ছে কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে, কাকে নিয়ে কি গল্প তৈরি হয়েছিল, কি গল্প তৈরি হয়েছিল সেটা কিন্তু এই জায়গা থেকে ফুল লার্ন করবে। এই যে 51 পেজে কেউ বলল তার মূলোর মতন দাঁত, এখান থেকে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে, ফুল লার্ন করবে। এরপর চলে যাব পরের পাতায়, যেখানে কিছুদিন আগেও সে মানুষ ছিল। আরেকটা লাইন, কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতন একরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য, অথবা গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না, এটা কিন্তু এর আগের লাইন। এর পরবর্তী লাইন হচ্ছে, সে এই পৃথিবী ছেড়ে যাবে না। তারপর হচ্ছে, ওরা জলকে ভয় পায়। পরবর্তী লাইন, ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে। পরবর্তী লাইন, এখানে তুমি বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। আবার বলছি, বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বক্তায় কথা বলছে, কোন প্রেক্ষিতে বলছে, প্রেক্ষাপট সবটা কিন্তু লার্ন করবে ভালোভাবে। এরপর চলে যাব, ভিখিরিরাও এই সময় চাইলেই কিছু খাবার পেত, অথবা তাকে তো কেউ ভিক্ষে দেবে না। এরপর এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। কীরকম চিন্তা? ওই চৌর্যবৃত্তির কথা। এর পরবর্তী লাইন, বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে, অথবা ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। এর পরবর্তী লাইন, সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরলো তার মুখ। পরবর্তী লাইন, রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে। এর পরবর্তী লাইন, লোকটা এবার ভয় পেয়েছে। পরবর্তী লাইন, এবার রণজয়কে যেতে হবে। এর পরবর্তী লাইন, সে যদি মানুষের উপকার করে এখন থেকে। এই লাইন ধরেও প্রশ্ন হতে পারে। এবং এ পর্যায়ের আরও একটা লাইন, দেখা যাক এরপরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। এবং এই গল্পের শেষ ইম্পর্টেন্ট লাইন, যদিও সে জন্তু নয় তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। তাৎপর্যপূর্ণ লাইন, কেন সে জন্তু নয়, কেন তাকে জঙ্গলে ফিরে যেতে হবে, সবটাই কিন্তু গল্পের উপর নির্ভর করছে। তাহলে আমরা
চলে যাব এই পর্যায়ের যে শেষ ইম্পর্টেন্ট গল্প পড়ে রইল, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ রচিত গল্প লোকটি। লোকটি গল্পের মূল গ্রন্থ হচ্ছে গল্প সমগ্র। লোকটি গল্পের যে মূল বিষয় সেখানে আমরা দেখেছি প্রথমেই গল্প মানে লেখক বলছেন যে আজহারউদ্দিন নামক আজহারউদ্দিন খাঁ এই গল্পের মূল চরিত্র, আর যে চরিত্র আছে সেই জনৈক লোকটি মানে আগন্তুক, আর হচ্ছে মঈনুদ্দিন। এই হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট চরিত্র, তিনটে না দুটো ইম্পর্টেন্ট চরিত্র আর একটা প্রয়োজনীয় চরিত্র। যাই হোক, এই আজহারউদ্দিন খাঁ মানুষটা অত্যন্ত মানে কৃপণ ছিল, এবং এই কৃপণ কেমন ছিল তার ব্যাখ্যা দিতে গিয়ে গল্প লেখক বলেছেন যে কোনো একটা গল্প আছে যে চিনির কৌটোয় যে পিঁপড়ে হয়ে যেত সেই পিঁপড়েগুলোকে আর একটা কৌটোয় জড়ো করে রাখতো, এবং পরবর্তীকালে চা খাওয়ার সময় ওই পিঁপড়েগুলো চায়ের মধ্যে ফেলে দিয়ে চাটা সেবন করত। এতটাই কৃপণ ছিল আজহারউদ্দিন খাঁ। বলে রাখি, আজহারউদ্দিন খাঁ কিন্তু এই কাজটা করতো না, এটা কৃপণের গল্প বলতে গিয়ে লেখক বলেছেন। আর আজহারউদ্দিন খাঁয়ের কৃপণতার যে পরিচয় গল্পে আছে, মানে কার্পণ্যের পরিচয় যেটা আছে, সেগুলো কি কি? সে প্রচণ্ড বড় একজন ব্যবসায়ী, তার প্রচুর টাকা, তা সত্ত্বেও সমস্ত বাড়িগুলো তার যে বাড়িগুলো ছিল, সেই গেঞ্জের কারখানা ছিল তার, এবং তার যে ভদ্রলোকের বয়স 53, এগুলো মনে রাখবে, তার প্রচুর টাকা আয় হতো, তার ঢাকা শহরে 3টে বাড়ি ছিল, কিন্তু তা সত্ত্বেও সে একটা ভাড়া বাড়িতে বাস করতো। ওই মানে যে বাড়িগুলো তার ছিল সেগুলো সব সে ভাড়া দিয়ে দিয়েছিল, দিয়ে নিজে একটা ছোট ভাড়া বাড়িতে বাস করত। এবং লেখক আরও জানিয়েছেন যে সে এতটাই কৃপণ ছিল যে তার প্রতিদিনকার রাত্রের খাবার ছিল ডিম সেদ্ধ, একটা ডিম সেদ্ধ, কলা এবং একটা টোস্ট বিস্কিট। এই হচ্ছে তার প্রতিদিনের রাতের খাবার। এবং দেখা যাচ্ছে যে কোনো এক রাত্রিতে যখন কলিং বেল বাজানো হয়েছে, তার ঘরে যখন কলিং বেল টেপা হয়েছে, সে তাড়াতাড়ি চলে আসছে হাত ধুতে ধুতে। কারণ কি, কলিং বেলটা যদি দ্বিতীয়বার বাজানো হয় তাহলে তার ইলেকট্রিসিটি খরচা হবে, মানে বৈদ্যুতিক খরচ কমানোর জন্য সে দৌড়ে আসছে। অতএব এই যে পরিচয়গুলো, এই পরিচয় থেকে আমরা সম্পূর্ণ কার্পণ্যের পরিচয় আজহারউদ্দিন খাঁ সম্পর্কে পেয়ে গেলাম। এরপর দেখা গেছে এক ভদ্রলোক, একজন আগন্তুক এসেছেন ওই রাত্রিবেলায়, এসে তাকে বলছেন, ভদ্রলোককে বলছেন যে তিনি একটা অমূল্য হিরে নিয়ে এসেছেন, যে হিরের অর্থমূল্য প্রায় 50 লাখ টাকা। এই হিরেটা থেকে তিনি 50 লাখ টাকা মানে আয় করতে পারেন। এবং এই কথা যখন ওই ভদ্রলোককে বলা হচ্ছে, ভদ্রলোক কিন্তু মানে আজহারউদ্দিন খাঁ, সে কিন্তু বিশ্বাস করতে রাজি হননি। এই ভদ্রলোক যে এসছে, মানে 22-23 বছরের একজন যুবক, সেই যুবককে তার একজন ঠগ মনে হয়েছে। এবং আজহারউদ্দিন খাঁর মনে হয়েছে যে আমার মতো একজন পাকা ব্যবসাদার, যে কিনা এত বড় একটা এত সম্পত্তি করেছে, তাকে এরকমভাবে মানে বুজরুকি দিয়ে যাচ্ছে, তাকে তার সাথে চালাকি, একে উচিত শিক্ষা দেব, এইসব বলছে। তখন মানে বলছে যে বাস্তু ঘুঘু একটা, এসব নানান কিছু বলছে। এবং তখন লোকটার কাছ থেকে জানতে চাওয়া হয় যে হিরে সে কোথায় পেয়েছে, কোহিনূর কিনা। সেই সময় ওই 22-23 বছরের যুবক জানায় যে এটা তার পারিবারিক সূত্রে পাওয়া হিরে। এবং সে জানে যে এই যে আজহারউদ্দিন খাঁ, তার চরিত্রের দিক থেকে কোনো সমস্যা নেই, সে একজন ভালো মানে সৎ ব্যক্তি, এবং সেই কারণেই এই ভদ্রলোকের কাছে সে হিরেটা দিয়ে যাচ্ছে। এবং সেই হিরেটা দিয়ে ওই লোক উধাও হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে সে হিরেটা নিয়ে যাবে বলে, কিন্তু নিতে আসেনি। এই হিরেটা পাওয়ার পর সেই হিরেটাকে পরীক্ষা করেছে আজহারউদ্দিন খাঁ, আয়নার কাঁচ কেটে দেখেছে। তার যে ম্যানেজার মঈনুদ্দিন, তাকে ডেকে জিজ্ঞেস করেছে হিরের সমস্ত ব্যাখ্যা। মঈনুদ্দিন সমস্তটা বলতে পারিনি, তবু তার কাছ থেকে জানতে চেয়েছে। এরপর হিরেটা তার নিত্য সঙ্গী হয়ে গেছে, সে রোজ এই হিরেটা বের করে দেখে, তাকে নিয়ে শোয়, এইসব করে, এবং হিরেটার প্রতি তার একটা মায়া জন্মে গেছে। এরপর 1 সপ্তাহ কেটে গেছে, 2 সপ্তাহ কেটে গেছে, 2 মাস পর যখন লোকটা এলো না, তখন ওই ভদ্রলোক মানে আজহারউদ্দিন খাঁ একটা বিজ্ঞাপন দিয়েছে কাগজে, যে জনৈক ব্যক্তি আমাকে একটা হিরে দিয়ে গিয়েছিল, হিরে রেখে নিয়ে জনৈক ব্যক্তি একটা বস্তু বিক্রয় করবার জন্য এনেছিল, এবং সে 1 সপ্তাহের মধ্যে আসবে বলেছিল, কিন্তু সে আসেনি, সে যেন খুব তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করে, এই বলে একটা বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু তাতেও ভদ্রলোক ফিরে আসেনি। এরপর দেখা গেছে আজহারউদ্দিন খাঁয়ের মধ্যে একটা মানসিক পরিবর্তন এসেছে, কারণ সে দুর্মূল্য জিনিসটাকে যখন হাতে পেয়েছে, সে বুঝতে পারছে যে দুর্মূল্য জিনিস ওইভাবে নষ্ট করে কোনো লাভ নেই। সে তখন মনে মনে ভেবেছে যে তারও তো মানে ওই ব্যক্তি তাকে দুর্মূল্য জিনিসটা দিয়ে চলে গেল, তার তো কোনো প্রয়োজনও লাগছে না,
তখন সে ভেবেছে যে ওই যে জিনিসটা সেই ব্যক্তি বলে গিয়েছিল যে এই হিরেটা যদি আমি বিক্রি করি টাকা পাবো, সেই টাকা ব্যাংকে রাখবো, ব্যাংকে রেখে আমার কোনো কাজে আসবে না, সে কাজ করে কি হবে, সে বরঞ্চ দাতব্য চিকিৎসালয় বানিয়ে মানুষকে উপকার করবে। এই যে কথাটা ওই ব্যক্তির থেকে সে শুনেছিল, সেই কথাটা তার মধ্যে অনুরণিত হতে লাগলো। আজহারউদ্দিন মনিরুদ্দিনকে ডেকে ওই একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করে। আমরা দেখেছি যে মঈনুদ্দিন কেঁদে ফেলেছে, বলেছে যে আপনাকে অন্যরকম ভাবতাম, কিন্তু আসলে দেখছি আপনার মধ্যে এত মায়া দয়া আছে, আপনি এত দাতা, এই কথা বলেছে। আসলে আজহারউদ্দিনের মানসিক পরিবর্তন হয়েছে, সে দাতব্য চিকিৎসালয় করেছে এবং এই করার নেশা তাকে একসময় পেয়ে বসেছে। এইভাবে বিভিন্ন নারী মেয়েদের শিক্ষালয় নানান কিছু করতে করতে যখন 10 বছর পার হয়ে গেছে, আবার একদিন এক রাত্রে ওই যুবক ফিরে এসেছে এবং সে তখন আজহারউদ্দিন খাঁকে বলেছে আর আপনার কাছে ওই হিরেটা রাখার কোনো প্রয়োজন নেই, ওই হিরেটা এবার আমি নিতে এসেছি। এবং ভদ্রলোক আজহারউদ্দিন খাঁ তাকে জানায় যে তার এখনও অনেকগুলো কাজ বাকি আছে, সে এখনও আরও হাসপাতাল তৈরি করবে, এইসব উন্নয়নমূলক কাজ সে করতে চায়। তখন ওই ভদ্রলোক ওই 22-23 বছরের যুবক যে এসেছিল, 10 বছর পর যখন সে আবার এসছে, সেই ব্যক্তি সে তখন বলছে যে এই হিরেটা অন্য একজনের প্রয়োজন, সে আজহারউদ্দিনের মতো তার মধ্যে পরিবর্তনটা আনার জন্য এই হিরেটা তাকে দেবে। আসলে এই গল্পে ওই লোকটি বিবেকের মতো কাজ করেছে। গল্প লেখক আমাদের বোঝাতে চেয়েছেন প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা শুভ বুদ্ধি থাকে, যেটা আমরা চেপে রাখি, যাকে আমরা বেরোতে দিই না। আমাদের অসৎ কাজকর্ম সেগুলোকে সেটাকে দমন করে রাখে। এই শুভ বুদ্ধি যদি হঠাৎ করে কেউ জাগিয়ে দিতে পারে, অর্থাৎ সুরূপা যাকে বঙ্কিমচন্দ্র ব্যাখ্যা করেছেন, সেটা যদি হঠাৎ আমাদের মনের মধ্যে জেগে ওঠে, তখন কিন্তু আমরা ভালো কাজই করে যাই। এই বিবেক রূপে যে ভদ্রলোক দেখা দিয়েছে, সে আসলে ওই মানুষের আজহারউদ্দিনের ভেতরকার সেই শুভ বুদ্ধি বিবেক, সে যখন হঠাৎ একদিন জেগে উঠেছিল, তখন সে ভালো কাজে প্রবৃত্তি হয়ে তার প্রবৃত্তি হয়েছিল। এভাবেই আমাদের কাছে গল্পটা লেখক পরিবেশন করেছেন। এই গল্পেরও কিছু ইম্পর্টেন্ট লাইন আমি তোমাদের সামনে বলে দেবো, যেমন বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না। এরপর যে লাইনটা আমরা বলবো সেটা হচ্ছে তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। এটা ওই আজহারউদ্দিন খাঁয়ের মতামত। তারপরের লাইন, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। তারপরের লাইন, ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে। এটা কিন্তু ওই 22-23 বছরের যুবক বলছে। তারপরের লাইন, বেটা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি, আজহারউদ্দিনের বক্তব্য। আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ। এটা কে বলছে? ওই লোকটা বলছে, একটা হাসপাতাল তৈরি করব, অনাথ আশ্রম তৈরি করব, যেখানে একটা হাসপাতাল থাকবে, বাচ্চাগুলো ভালো থাকবে। এরপরের যে লাইন সেটা হচ্ছে, নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে। চালাকিটা কি? ওই ভদ্রলোকের মনে হচ্ছে, আজহারউদ্দিন খাঁয়ের মনে হচ্ছে এই হিরে রেখে যাওয়ার মধ্যে চালাকি আছে। তারপরের লাইন, তিনি হীরা আগে কখনো দেখেননি। ওই হিরেটা কোথা থেকে এসেছিল, কে দিয়েছিল, কেন দিয়েছিল, গল্পের শেষে কী আছে, সব রকম প্রশ্ন হতে পারে। এরপরের যে লাইন, এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না। পরিবর্তন এসছে আজহারউদ্দিন খাঁয়ের পর। তারপর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। আসলে ওই হিরেটা তাকে যেন একটা অস্থির করে তুলছিল, তাই তিনি বিজ্ঞাপনটা দিয়ে সেই হিরেটা ফিরিয়ে দিতে চেয়েছিলেন। যাই হোক, এর পরের যে লাইন, আপনার ভেতর যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। এটা কিন্তু মঈনুদ্দিনের বক্তব্য, আপনি বলতে আজহারউদ্দিন খাঁ। এরপর হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। এটা আজহারউদ্দিন খাঁ প্রসঙ্গে বলা হচ্ছে। স্যার, আমাকে চিনতে পারছেন? এটা সেই 22-23 বছরের আগন্তুক ব্যক্তি যে হিরে বিক্রি করে গেছিল। এবার এই গল্পের শেষ যে লাইনটা, লোকটি অন্ধকারে মিশে গেল। লোকটি কেন অন্ধকারে মিশে গেল? তাকিয়ে থাকা সত্ত্বেও লোকটার কে শেষ পর্যন্ত দেখা গেল না। আসলে আজহারউদ্দিন খাঁর বিবেক এতক্ষণ তার সাথে কথা বলেছে, এতদিন ধরে তার সাথে কথা বলেছে। এবার যখন তার মানসিক পরিবর্তন এসেছে, সে যখন ভালো চরিত্রের মানুষ হয়ে উঠেছে, তখন সেই লোকটি অদৃশ্য হয়ে গেছে, তার বিবেক তার কাছ থেকে চলে গেছে। বিবেক তার ভেতরে জাগ্রত হয়েছে, আর তার বিবেকের জাগরণের দরকার নেই। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়। তাহলে চলো আমরা এই পর্যায়ে গল্প সংকলিতার যে 7টা ইম্পর্টেন্ট গল্প, সেই গল্পের সমস্ত আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা তোমরা যদি বার কয়েক দেখো, আমি সম্পূর্ণরূপে বলতে পারি তোমাদের যাদের কিচ্ছু পড়া হয়নি তারাও খুব ভালো মার্কস নিয়ে তোমাদের আইসিএসসি পাশ করে বেরিয়ে আসবে না। যাই হোক, আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের একটা টাইম টেবিল বা তোমরা কিভাবে পড়াটা করবে সেই ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।